ভালো আছেন সবাই না? আমরা গত ক্লাসে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্নে কি কি বিষয় থাকবে এবং কোথা থেকে সেই রেফারেন্স গুলো আসবে সে নিয়ে কম বিষয়ে আমরা একটু আলোচনা করছি। তো আজকে আমরা আয়কর নির্দেশের থেকে ব্যক্তি শ্রেণীর করদাতার কিছু বেশ কয়েকটা উৎসের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা দেখবো। তো যাওয়ার আগে আমি সবাইকে যেটা বলবো যে মানে প্রতি বছরের জুন মাসে যখন হয়, বাজেট ঘোষণা আসে, তো বাজেট ঘোষণার আগের দিন আপনারা কি করবেন, সবাই এনবিআর এর ওয়েবসাইট থেকে আগের বছরের যা পরিপত্র, তারপরে বিডিলস থেকে আয়কর আইন, ইনকাম ট্যাক্স নির্দেশিকা, ফাইন্যান্স অ্যাক্ট এবং এছাড়াও সবগুলো ডাউনলোড দিবেন। জাস্ট এখানে দেখেন আমি কিন্তু সব সাজানো আছে। তাহলে এই পরিপত্র নির্দেশিকা এখানে রাখা হয়েছে। তারপরে দেখেন এই যে ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট, ফাইন্যান্স অর্ডিন্যান্স, নিচে আছে পরিপত্র। এসআরও ভাবে সাজানো আছে, তাহলে এসআরও গুলি আমরা বছর ভিত্তিক ভাগ করে নিব। কারণ এনবিআর ওয়েবসাইটে সময় গড়ার সাথে সাথে প্রিভিয়াস এসআরও গুলো সব ডিলিট মানে ওনারা উইথড্র করে নেয়, মানে অ্যাভেলেবেল হয় না। তাহলে যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অথবা আয়কর নিয়ে কাজ করবেন, তাদের কাজ হবে প্রতি বছরের এসআরও গুলি আলাদা আলাদা ফোল্ডারে রাখবেন। আর আয়করের যে মেইন অ্যাক্ট বা মূল আইন যেটা আছে সেটা প্রতি বছরের জুলাই মাসে একবার এবং জুন মাসে শোয়ার আগে আরেকবার ডাউনলোড দিবেন, এবং ডেট সহ দিবেন যে কবে ডাউনলোড দিচ্ছে। তাহলে আপনি পুরাতন মানে এই এক বছরের মধ্যে কোন কোন জায়গায় চেঞ্জ আসছে এই জিনিসটা থাকবে। পরের বছর আবার একইভাবে নেবেন, আদারওয়াইজ আপনার কি ওই ম্যানুয়াল বই কিনে রাখতে হবে যে আগের চেঞ্জ কি ছিল এই বিষয় বোঝার জন্য। তখন প্রচুর পরিমাণ বই কিনা জড়ো করতে হয়, এই কারণে প্রতি বছর এরকম ডাউনলোড দেবে। আর আয়কর আইন আমরা যতটুকু দেখছি, আমরা দেখলাম যে আয়কর আইনে প্রবলেম সামারি থাকে না। তারপরে বিভিন্ন ধরনের আয়করের হার, এছাড়াও এগুলো কিন্তু মূল একটা আলাদা থাকে না, এই কারণে এগুলো আলাদা আলাদা আমাদের রাখতে হবে। আর পরিপত্র দেখবেন ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। আমরা যদি এনবিআর থেকে পরিপত্র ডাউনলোড দিতে চাই তাহলে 2016 পরিপত্রটা পড়লে আমরা উৎসে কর কর্তন কিভাবে করতে হয়, অথবা কেউ সাপ্লাই দিলে মানে পণ্য অথবা সেবা সাপ্লাই দিলে ওই সাপ্লাইড বিলের মধ্যে যদি কিছু উল্লেখ থাকে, কিছু উল্লেখ না থাকে, পার্সিয়াল কথাবার্তা যদি বলা থাকে, তাহলে কিভাবে টিডিএস এবং বিডিএস, একটা বিল থেকে কিভাবে টিডিএস বিডিএস ডিডাকশন করে পেমেন্ট দিতে হয়, অথবা নেট বিল থাকলে কিভাবে ওটার সাথে ভ্যাট ট্যাক্স অ্যাড করতে হয়, এই উদাহরণটা 2016 পরিপত্র আছে। তাহলে আমরা চেষ্টা করবো 2016 পরিপত্র, এরপরে 23 থেকে ধরে এই পর্যন্ত যত পরিপত্র আসছে সবগুলি ডাউনলোড দিতে। কারণ পরিপত্রে সকল ব্যাখ্যা বিশ্লেষণ মানে আমরা যদি বলি উদাহরণ, কোন একটা সেকশন বা ক্যালকুলেশন করতে গেলে উদাহরণটা কিভাবে আসবে সেটা পরিপত্রে বলা থাকে। এছাড়া অন্য কোনো বই গাইডে আপনি সহজে পাবেন না। আর কেউ যদি খুব ভালো জানতে চান তাহলে আইসিএবি এর একটা পরিপত্র আছে অ্যাপ্লিকেশন লেভেলের, অ্যাপ্লিকেশন লেভেলের ম্যানুয়াল, এই ম্যানুয়ালটা ডাউনলোড দিবেন। যদি ওটা খুব ইলাবোরেটিভ কথাবার্তা বলা আছে এবং কিছু কিছু ইরোর ওই জায়গায় আছে, তাহলে আমাদের কাজ হবে পরিপত্র, নির্দেশিকা আর আইন আর এসআরও গুলো সব ডাউনলোড দিয়ে রাখা। তো আমরা যেহেতু ডেফিনেশন পড়ছি, ডেফিনেশনে আমরা সবসময় জানছি যে আয় বছর পরে কর বছর গণনা হয়। তাহলে দেখেন, আমরা যদি পরিপত্রে দেখি যেখানে বলা আছে 26, 27, 27, 28 কর বছর জন্য স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করের হার। তাহলে কর বছর জন্য যদি কর হার বলা থাকে তাহলে বুঝতে হবে আয় বছর ইমিডিয়েট আগে। তাহলে আমরা এখন 25, 26 পার করতেছি। তাহলে 25, 26 যদি ইনকাম ইয়ার হয় তাহলে কর বছর হবে 26, 27।
তাহলে 25-26 কর বর্ষে যে ট্যাক্সটা দেবো সেটা হলো 24-25 ইনকামের জন্য। এই কথাটা আমরা অনেক সময় একটু বুঝতে ভুল করি কোন কারণে? আমরা যখন পরিপত্রের পরিপত্রের সাধারণ আলোচনার পরে দেখুন পরিশিষ্ট দেওয়া থাকে, পরিশিষ্ট। আগে পরিশিষ্ট এত ব্যাপক আকারে থাকতো না, তখন বুঝতে সমস্যা হতো। তখন কিন্তু পরিপত্র ভালোভাবে গোত্র করলে আপনার আর আয়কর আইন নিয়ে তেমন কোনো সমস্যা থাকে না। আর একটা বিষয় খেয়াল রাখবেন, 1984 যে আয়কর বিধিমালা আছে, এই বিধিমালার ম্যাক্সিমাম জিনিস এখন বাতিল হয়ে গেছে। এই কারণে খন্ড খন্ড করে দেখবেন আবার এছাড়াও রুল জারি করা আছে। তাহলে রুলের মধ্যে একটা দেখবেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন রুল, তারপরে এডিআর রুল, এগুলো আলাদা আলাদা এছাড়া আকারে জারি করা আছে। আর সবচেয়ে বিদঘুটে জায়গা হলো আপনার উৎসে করকর্ত। এই জায়গায় কোনো প্রয়োজন ছাড়াই প্রতি বছর দেখবেন কিছু না কিছু রেট চেঞ্জ করে, যেগুলো আসলে খুব বিরক্ত পরিচয়। প্রবলেম করতেছে, হ্যাঁ, প্রবলেমে যাচ্ছে। সাউন্ড প্রবলেম করতেছে। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতেছি আমি আপনাদের। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি স্যার, আচ্ছা। শোনা যাচ্ছে। তাহলে প্রথম দিকে আমরা যারা আয়কর আইন করতে যাই তারা সবসময় একটা জটিলতায় থাকি যে আসলে আমার আয়ের উপরে যে করের হার প্রয়োগ করব, এই করের হারটা কোনটা হবে। কারণ এখানে দেখেন, মানে প্রতি বছরই বলা থাকে, একটা শব্দ বলা থাকে যে এত বৎসরের জন্য আরব্ধ। এই আরব্ধ শব্দটা নিয়ে কিন্তু অনেক প্যাঁচ লাগে। বিশেষ করে হলো যে যখন বলা হবে কর বছরের জন্য, তাহলে আমরা আয় বছর হবে আগেরটা। তাহলে এখানে দেখেন স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার, এদের করের হার 26-27, মানে হলো 25-26 ইনকাম ইয়ারের জন্য 26-27-এ এখানে উল্লিখিত রেটটা প্রয়োগ হবে। তাহলে হিন্দু অবিভক্ত পরিবার স্বাভাবিক ব্যক্তি, এর আগের বছর আবার ফার্ম ব্যক্তি সংখ্যা, তাদের জন্য করের হার একই রকম ছিল। তাহলে পড়লে আমরা দেখবেন এখানে বলা আছে যে স্বাভাবিক ব্যক্তি, এর মধ্যে বলছে বাংলাদেশি নন ইউরোপ, বাংলাদেশি অনিবাসী স্বাভাবিক ব্যক্তি। তো এটা সংক্ষেপে হলো ফরেনার, নন রেসিডেন্ট ফরেনার, যিনি বাংলাদেশে 183 দিন থাকেন নাই, তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। তাহলে স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার তাদের জন্য করের হার 6টা স্ল্যাব আছে। তো 6 স্ল্যাবের মধ্যে প্রথম বলছে যে 3,75,000 পর্যন্ত শূন্য, তারপরে 3, 4, 5, 20 এবং অবশিষ্ট হার। ইমিডিয়েট আগের বছর কিন্তু এই রেট অ্যাপ্লিকেবল হবে না। আমরা এখন যে বছরের জন্য রিটার্ন দিব সেই রিটার্নটা এই রেটে হবে না, সেটা গত বছরের রেট হবে। এখন দেখেন আরেকটা জিনিস বলা আছে এখানে, আপনার স্বাভাবিক ব্যক্তি অস্বাভাবিক ব্যক্তি যাই হন, যদি আপনি টোবাকো রিলেটেড কোনো বিজনেস করেন, তাহলে সেই ক্ষেত্রে স্ল্যাব রেটের সুবিধা আপনি পাবেন না। তাহলে আপনার বেতন খাতে ইনকাম আছে, পাশাপাশি টোবাকোর সেল বাই করেন,
আর টোবাকো মানে কাঁচা তামাক হইতে পারে, জর্দা, গুল, বিড়ি, সিগারেট যাই আপনি বিক্রি করেন, তাহলে এই ধরনের বিজনেসের ইনকাম আলাদা শো করতে হবে। তাহলে আপনার ব্যবসা খাতে যদি অন্যান্য ব্যবসাও থাকে সেগুলি এই রেটের মধ্যে পড়বে। আর বিড়ি সিগারেট থাকলে সেটার বুকস আপনার আলাদা মেনটেন করতে হবে। তাহলে বিড়ি সিগারেট থেকে যা নেট প্রফিট সেটার উপরে ট্যাক্স দিবেন 45%। আর বাকি ইনকামগুলোর জন্য এই টেবিল প্রযোজ্য হবে। এর বাইরে দেখেন, এই 3,75,000-এর কথা যে বলা আছে, এর বাইরের হিসাব হইলো আয়কর আইনে বিভিন্ন ধরনের ব্যক্তির বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া আছে। যেমন কেউ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়, বয়স্ক হয়, মহিলা করদাতা, থার্ড জেন্ডার, তারপরে ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার, আর একটা হলো 2024 সালের অভ্যুত্থানে যারা জুলাই যোদ্ধা হিসেবে বিবেচিত। তাহলে সব ক্ষেত্রে বলা আছে গ্যাজেট ভুক্ত, কারণ আপনার নাম গ্যাজেটে উল্লেখ থাকলে 3,75,000-এর জায়গায় এই যে শূন্য হারে ট্যাক্স, শূন্য হারে ট্যাক্স হবে মহিলা এবং অধিক বয়স্ক ব্যক্তি তার জন্য 4,25,000, থার্ড জেন্ডার প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য 5 লাখ, আর মুক্তিযোদ্ধা, জুলাই মুক্তিযোদ্ধা তাদের জন্য হলো 5,25,000। এখন প্রতিবন্ধী ব্যক্তি, তার আইনানুগ প্রতিনিধি অথবা বাবা মা, তারা যদি প্রতিবন্ধী সন্তানের জন্য ট্যাক্সের ফাইল আলাদা না করে, তাহলে তাদের ফাইলে আরো 50,000 টাকার বেশি সুবিধাও নিতে পারবে। তাহলে বাবা অথবা মা যে কোনো একজনের ফাইলে এই 50,000-এর সুবিধাটা আসবে। তাহলে আপনি যদি স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা হন, অধিক বয়স্ক না হন, তাহলে আপনি 3,75,000 প্লাস আরো 25 নাবালক সন্তানের জন্য পাবেন। এর বাইরে বলা আছে যদি কোনো ব্যক্তির আয়ের একমাত্র উৎস কৃষি হয়, আয়ের একমাত্র উৎস কৃষি, এবং তার যদি ব্যাংক ইন্টারেস্ট 20,000 টাকা এক্সিড না করে, তাহলে উনি আরো 2 লাখ টাকা বেশি এক্সামশন পাবেন। এখন দেখেন, এই যে ন্যূনতম কর, এই যে আলোচনাটা আসতেছে এটা হলো আগামী বছরের জন্য, আর এই বছরের জন্য আগের বছরের নির্দেশিকা দেখলে করের হার আপনারা পাবেন। এখন বলা আছে ন্যূনতম কর আগামী মানে চলমান ইনকাম ইয়ারের জন্য ন্যূনতম কর হবে 5,000 টাকা। আপনি ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী যে জায়গায় থাকে। আর গত বছরের আগে বলা আছে যদি ঢাকা আর চিটাগাং সিটি কর্পোরেশন থাকেন তাহলে ন্যূনতম কর 5,000। ঢাকা চিটাগাং এর বাইরে অন্য সিটি কর্পোরেশনে থাকলে 4,000। আর অন্য কোনো পৌরসভায় থাকলে 3,000। আর বলছে নতুন করদাতা যে এই বছর প্রথম দিবে তার ন্যূনতম কর হবে 1,000। আর ন্যূনতম কর কি এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি। এই কথাটা এখানেও ক্লিয়ার করা আছে যে আপনার ট্যাক্সেবল ইনকাম 3,50,000 ক্রস করে যদি 1 টাকাও হয়, তাহলে আপনার ন্যূনতম 5,000 টাকা দিবেন। ইভেন আপনার ইনভেস্টমেন্ট রিবেট বাদ দেওয়ার পরে যদি নেগেটিভ হয় মানে প্রদেয় কর ঋণাত্মক হয়, তারপরে আপনার 5,000 টাকা কর দেওয়া লাগবে। এই কথাটা এখানে বলা আছে। আমাদের এই যে ট্রাস্ট, ফার্ম, ব্যক্তি সংঘ, এর মধ্যে ফার্ম আর ব্যক্তি সংঘ গত বছর এই স্লাইডে ছিল, পরের বছর থেকে এগুলো নিয়ে আসছে আলাদা। মানে আগে তাদের স্ল্যাব রেট ছিল, এক্সাম্পশন বেনিফিট ছিল, করমুক্ত আয় ছিল। এই বছর আইনে বলেছে যে এই বছর ইনকাম করলে পরের বছর তাদের স্পেসিফিক মানে ইউনিফাইড রেট থাকবে, স্পেসিফিক রেট, স্ল্যাব রেট আর দিতে পারবে না। তাহলে ট্রাস্ট, ফার্ম, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এদেরটা আবার আলাদা বলা আছে। তাহলে হচ্ছে কোম্পানি, ফার্ম এবং ব্যক্তি সংঘ নয় বাংলাদেশ অনিবাসী মানে নন রেসিডেন্ট ফরেনার, এইরূপ সকল করদাতার জন্য স্পেসিফিক রেট হলো 30। তার মানে এই বেনিফিট সে আর পাবে না, স্ল্যাব রেটে নিতে পারবে না, তার যে প্রদেয় কর তার উপর স্পেসিফিক 30% ট্যাক্স দিবে। তার মানে নন রেসিডেন্ট ফরেনার তার করের হার 30। তারপর দেখেন এই যে সিগারেট, বিড়ি সিগারেট এদের জন্য করের হার 45। ট্রাস্ট, ব্যক্তি সংঘ, ফার্ম, যেটা বললাম গত বছর পর্যন্ত আমরা শিখছি যে ফার্মেরও স্ল্যাব রেটে ট্যাক্স হবে। আমাদের ইনকাম ট্যাক্স ম্যানুয়াল যেটা সাইসিবের ওই জায়গায় দেখবেন এই ব্যক্তি শ্রেণীর করদাতার মতো ট্রিট করা হয়েছে এইভাবে। কিন্তু এখন আর এটা প্রযোজ্য না, পরের বছর থেকে আসবে স্পেসিফিক
27.5%, সমবায় সমিতির জন্য 20%, বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এদের জন্য 10%। এরপরে বলা আছে কোম্পানি। তাহলে কোম্পানি বলতে আমরা বুঝি প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড। যারা শেয়ার মার্কেটে কাজ করেন তারা যেন পাবলিক লিমিটেডের মধ্যে কিছু থাকে পাবলিকলি ট্রেডেড। তাহলে কোম্পানি বলতে ব্যাংক, বিমা, ফাইন্যান্স যা আছে সবাই কোম্পানি। এই কোম্পানিগুলোরে তাদের ব্যবসার সহজ মানে সহজীকরণ, তারপরে হচ্ছে তাদের ব্যবসার ইনভেস্টমেন্ট ধরেন এগুলোর উপর বেস করে করের হার ডিস্টিংগুইশ করার জন্য এগুলোর ভাগ করছে। যেমন পাবলিকলি ট্রেডেড, নন পাবলিকলি ট্রেডেড, তারপরে বলা আছে ব্যাংক, বিমা, তারপরে আছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, মোবাইল ফোন অপারেটর, টোবাকো রিলেটেড কোম্পানি। এইগুলোর করের হার আলাদা আলাদা হওয়ার কারণ হলো যেমন ব্যাংক, ব্যাংক বেসিক্যালি কাগজ নেওয়া ব্যবসা করে। একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের যত কমপ্লেক্সিটি আছে, যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা লাগে ব্যাংকের কিন্তু পেড ক্যাপিটালটা বেশি। এরপরে এই অপারেটিং এত জটিল প্রসেস নাই, এই কারণে তার করের হার ওইসব জায়গা থেকে বেশি। টোবাকো হেল হ্যাজার্ডাস, এই কারণে তার করের হার বেশি। আর মোবাইল ফোন অপারেটর তারা হলো বলে যে বাতাসের ব্যবসা করে, এই কারণে তার করের হার বেশি। পাবলিকলি ট্রেডেড হলে করের হার কম থাকার মূল কারণ হলো যে এখানে অনেক ইমপ্লয়মেন্টের সুযোগ হয়, এরকম বিভিন্ন কারণে করের হার বেশি। তাহলে যে কোম্পানির মধ্যে প্রথম বলছে পাবলিকলি ট্রেডেড, তার মানে যে শেয়ার মার্কেটে আছে। তাহলে যেই বছর সে শেয়ার মার্কেটে আসবে, কতটা বুঝেন যে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিচিত মূলধনের অনন্য 10% শেয়ার ডিরেক্ট লিস্টিং এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, মানে যেই বছর সে শেয়ার মার্কেটে আসলো তার পেড আপ ক্যাপিটালের 10% যদি মার্কেটে ফ্লোট করে, তাহলে করার হার হবে 22.5। এখন আবার এখানে বার ক্রিয়েট করা আছে, কন্ডিশন আছে। কন্ডিশন হলো নগদ টাকায় লেনদেন করতে পারবে না। ওখানে আবার সিলিং দেওয়া আছে যে 36 লাখ টাকার বেশি যদি রিসিভ পেমেন্ট যে কোনো উপায়ে নগদ লেনদেন করে, তাহলে করার হার হবে 22.5। আর যদি শর্ত পরিবর্তন করে নগদ লেনদেন না করে, তাহলে আরো 2.5% কম থাকবে। তারপর দেখেন অন্যান্য সকল পাবলিকলি ট্রেডেড 10%-এর কম যদি শেয়ার আনে, তাহলে 27.5। এটা বলছে যেই বছর হস্তান্তর হয়েছে, যেই বছর, ওই বছর হলো এই কাহিনী। তার মানে পরের বছরগুলিতে কিন্তু আবার রেটেড হবে, যদি আমরা প্যাচ দেওয়া ধরি। তারপর বলছে সংজ্ঞায়িত কোম্পানি সব পাবলিকলি ট্রেডেড না হলে তারও 27.5। এর ক্ষেত্রে আবার শর্ত প্রযোজ্য নয়। সেটা হলো এই কর বছরের জন্য, আগের কর বছরে কিন্তু শর্ত ছিল। তারপরে দেখেন পাবলিক ট্রেডেড ব্যাংক, বিমা, ফাইন্যান্স, তার জন্য করের হার যদি পাবলিকলি ট্রেডেড না হয় 40। তাহলে এদের যেহেতু করের হার এমনিতেই বেশি, এই কারণে তাদের জন্য এই নগদ লেনদেনের ক্যাপটা উঠায় দেওয়া আছে। শর্ত অনুযায়ী বিভৎস আয় বৎসরের সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হতে হবে। তাহলে এটা 26-27 কর বছরের জন্য প্রযোজ্য সকল আয়। এখন দেখা গেলো 10 টাকা ইনকাম হচ্ছে নন ব্যাংক চ্যানেলে, তাহলে বলবে উদ্ঘাটন হলে বলবো যে আপনি 2.5% কর বেশি দিবেন। এরপর আসেন সারচার্জ। সারচার্জ মানে হলো দুই ধরনের, একটা হলো পরিবেশ সারচার্জ, আর একটা নেট ওয়েলথ। নেট ওয়েলথ হলো মানে টোটাল সম্পদ থেকে আউটসাইড লাইবিলিটি বাদ দিলে যা থাকে। তাহলে 30শে জুন তারিখে আপনার নেট ওয়েলথ 4 কোটি টাকার বেশি হলে সারচার্জ দিবেন। তাহলে সারচার্জটা গণনা হবে আপনার প্রদেয় করের উপরে। প্রদেয় কর যদি 10 লাখ টাকা হয়, আর নেট ওয়েলথ 4 কোটি টাকার বেশি হইলে এই 10 লাখের উপরে 10% আরো কর আসবে, সারচার্জ হিসাবে আসবে। কিন্তু এটা প্রযোজ্য শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, অন্য কোনো করদাতার জন্য এটা প্রযোজ্য না। এখন 4 কোটি টাকা আপনার নেটওয়ার্ক নাই, কিন্তু আপনার একের অধিক গাড়ি আছে, একের অধিক মোটর গাড়ি, অথবা 8,000 বর্গ ফুটের অধিক গৃহ সম্পত্তি, তাহলে আপনার প্রদেয় কর যা হবে তার উপরে 10% আপনার ট্যাক্স দিবেন, সারচার্জ দিবেন। সেই ক্ষেত্রে আর নেটওয়ার্ক 4 কোটি কিনা এটা বিবেচনা করার কোনো সুযোগ নেই। এরপর বলেছেন মৃৎ সম্পদের পরিমাণ 10 কোটি টাকা বেশি, 20 কোটি টাকার কম,
তাহলে 20%। 20 কোটির উপরে 50 কোটির অধিক নয়, তাহলে 30%। স্যার একটা কোশ্চেন। বলেন। এখানে আরেকটা জিনিস দেখেন, ওই যে যেটা বললাম যে আগে আপনার পেয়েবল ট্যাক্স ঋণাত্মক হইলেও আপনার 5,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে, এই কথাটা বরাবরই প্রযোজ্য। কিন্তু 26-27 থেকে বলছে যে ন্যূনতম কর সারচার্জের দিতে হবে না। তাহলে আপনার যে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা, আপনার ন্যূনতম কর 5,000, মানে 5,000 টাকা ক্রস করে নাই, তাহলে আপনি সারচার্জ আপনার দেওয়া লাগবে না। এই কথাটা কিন্তু এই কর বছর থেকে প্রযোজ্য, 26-27 থেকে, এর আগে থেকে না। তাহলে গত বছর কিন্তু ন্যূনতম কর থাকলেও আপনার সারচার্জ হবে। এখন বলেন কি বলতেছিলেন। স্যার এখানে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য যে কর হার বরাদ্দ আছে, যেমন 20%, আর লেনদেন নগদ লেনদেন করলে হচ্ছে 22.5% প্রথম স্ল্যাব অনুযায়ী, এদের মানে এই চার্জের উপর হবে, এবং পাশাপাশি ওই সার চার্জের 10% হবে যদি 4.5 কোটি টাকা বা 8,000 বর্গ ফুটের কিন্তু বললাম যে বাড়ি থাকে। সারচার্জ, এবং সারচার্জ স্বাভাবিক ব্যক্তি আপনার আমার জন্য, কোম্পানির জন্য না, জি অন্য স্যার, শ্রেণীর জন্য না, আমার আপনার জন্য। বুঝছেন কিনা? বুঝতে ক্লিয়ার পারছি, হয় নাই? কোম্পানির জন্য হবে না। না, কোম্পানি না। এখানে পড়বেন, স্পেসিফিক কথাগুলো আগে বলতে হবে। অ্যানালাইসিস সার্চেস পরিকল্পনা নির্মাণের ক্ষেত্রে ব্যাখ্যা, এবং ব্যাখ্যা বলছে যে নিট পরিসম্পদ মানে কি। বলছে পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শনযোগ্য নিট পরিসম্পদ। তো নিট পরিসম্পদ আমরা জানি মানে নেট ওয়েলথ, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে যা আসে। আর এখানে যে মোটর গাড়ি, মোটর গাড়ি বলতে কি বোঝায়? এই যে দেখেন বলা আছে যে মিনি বাস, কোস্টার, প্রাইম মুভার, এইগুলি বাদ দেয়া, তার মানে সিডান কার, আমরা যে 4 চাকার যে প্রাইভেট কার যেগুলির উপরে সেগুলি। তাহলে এই ব্যাখ্যাটা অনেক সময়, বেশ অনেক আগে আইনে ছিল না, বা মানুষ খুব খেয়াল করতো না। ওই সময় কিন্তু ট্যাক্স অফিস এই ক্লোজে ফালাইতো, এই ক্লোজে ফালায় বলতো সার্চার্জ দেন। আপনি যখন না বুঝতেন, 2-3 দিন ঘুরলে, তখন বলতো যে ভাই রাস্তা একটা আছে, আমার সাথে বসেন, আমি দেখাই দেবো। ঠিক আছে? কারণ এই মোটর গাড়ি নিয়ে কিন্তু অনেক প্রবলেম। একটা আসলে সার্চার্জ, মোটর গাড়ি থাকলে সার্চার্জের বাইরে আপনার আমার পরিবেশ সার্চার্জ দেওয়া লাগে। মোটর গাড়ি থাকলে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া লাগে। মোটর কার একটার বেশি থাকলে প্রথম গাড়ির জন্য অ্যাডভান্স ট্যাক্স যা হবে, দ্বিতীয় গাড়ির জন্য অ্যাডভান্স ট্যাক্স তার দ্বিগুণ, সরি 1.5 গুণ। আবার কোম্পানি যদি মোটর গাড়ি কিনে, লাক্সারিয়াস অনেক কোম্পানি দেখবেন, কোম্পানি ফর্ম করেই ব্যাংকের থেকে লোন নেওয়া মালিক স্যাররা একটা 5-7 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে। তো ওই জায়গায় আবার খেয়াল রাখবেন, এই গাড়ি কেনার সময় যে পেড আপ ক্যাপিটাল আছে, কোম্পানির ব্যালেন্স শিটে যে পেড আপ ক্যাপিটাল প্লাস একুমুলেটেড প্রফিট, তাহলে পেড আপ ক্যাপিটাল আছে সে মনে করেন 2 লাখ, আর 2 বছর ব্যবসা চলছে, প্রফিট হয়েছে 1 লাখ, বা মনে করেন 10 লাখ। তাহলে টোটাল একুমুলেটেড প্রফিট সহ তার ক্যাপিটাল হলো 12 লাখ। গাড়ি একটা কিনছে 5 কোটি টাকা দিয়ে। তাহলে বলা আছে এই পেড আপ ক্যাপিটাল এবং অ্যাকুমুলেটেড প্রফিটের যে অ্যামাউন্ট, তার 10%-এর বেশি দামের গাড়ি কিনলে, যত টাকা অতিরিক্ত দামের, মানে 10%-এর অতিরিক্ত যে গাড়ি হইলো, সেই গাড়ির ভ্যালুর 50%-এর উপরে ট্যাক্স দেওয়া লাগবে। তাহলে গাড়ি কেনার সময় আপনার যখন কোম্পানির অ্যাকাউন্টেন্ট অথবা ট্যাক্স অফিসার গাড়ি কেনার প্রস্তাব আসলে আপনি আইন দেখাবেন যে আইনে এই কথা বলা আছে। আদারওয়াইজ 50% ভ্যালুর উপরে ডিরেক্ট কোম্পানির যে রেট, এই রেটে ট্যাক্স হবে, আপনার ব্যক্তি হলেও এই ট্যাক্স হবে। তো অনেকে কি করে, মোটর গাড়ি কিনে, কিনে এটা বিআরটিএ তে রেজিস্ট্রেশন করে, ইনকাম ট্যাক্স ফাইলে দেখায় না। দেখায় না কি কারণে? বলে যেটা ধরা পড়বে না। তাহলে ট্যাক্স অফিস তার যখন রেভিনিউ টার্গেট ফিল আপ না হয়, তখন তারা বাংলাদেশ ব্যাংক, তারপরে হাউস বিল্ডিং ফাইন্যান্স, তারপরে এই বিআরটিএ, ল্যান্ড অফিস, এর বাইরেও বিভিন্ন ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে হিসাব চায় যে কারা গাড়ি রেজিস্ট্রেশন করছে, কারা বেশি দামের গাড়ি ইম্পোর্ট করছে।
তারপর কে ফ্ল্যাট কিনছে, কে জমি রেজিস্ট্রেশন করছে, এইগুলো তখন বের করে। ইভেন এফডিআর নিচে কারা বেশি দামের, ডিপিএস আছে কার, এগুলো ফাইন্ড আউট করে কিন্তু তখন আপনারা ঝামেলায় ফেলা। মোটর গাড়ি নিয়ে আরেকটা ঝামেলা আছে, সেটা হলো ইনকাম ট্যাক্স থার্ড শিডিউল। ওই জায়গায় বলা আছে গাড়ির উপরে 20% হারে ডিপ্রিসিয়েশন হবে। তাহলে আমরা জানি গাড়ি একটা কিনলাম, কেনার পর এটার যে রেজিস্ট্রেশন খরচ আছে, আদার যা খরচ আছে, সব মিলাই গাড়ির ভ্যালু। তাহলে আপনার 5 কোটি দিয়ে গাড়ি কিনছেন, বলছে এই ধরনের গাড়ির ডিপ্রিসিয়েশন চার্জ হবে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত। তাহলে 30 লাখ টাকা পর্যন্ত ডিপ্রিসিয়েশন চার্জ হওয়া মানে কি, ওটার ভ্যালু 30। তাহলে 4 কোটি 70 লাখ আপনার অ্যাসেট শিডিউল আপনি দেখাইছেন, আয়কর অথরিটি 30 লাখের বেশি অ্যালাউ করবে না। তাহলে বাকি টাকার উপরে আবার ট্যাক্স। আবার 4 কোটি 70 তো ডিপ্রিসিয়েশন আকারে আপনি বেনিফিট নিতে পারতেন, ওই বেনিফিটটা আপনি নিতে পারবেন না। এই কারণে গাড়ির ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে বলা আছে পরিবেশ সারচার্জ। এটা হলো প্রথম বছরের সকল করদাতা, এর পরের বছর এটা নিয়ে আসছে স্বাভাবিক ব্যক্তি করদাতা, মানে প্যাচ একটা লাগাই দিয়েছিল প্রথম বছর। তো এটাও একই জিনিস, এখানে মোটর গাড়ি বলতে যা বোঝায় পরিবেশ সারচার্জের ক্ষেত্রে একই কথা বলা আছে। এটা বেসিক্যালি করেছে ঢাকা শহরে যেন বেশি পরিমাণ গাড়ি না নামে। তো এই ক্ষেত্রে আবার বলা আছে কি গাড়ির সিসি অনুযায়ী সারচার্জ হবে, পরিবেশ সারচার্জ। তাহলে এখন দেখা যায় আপনার একটা 1500 সিসির গাড়ি আছে আর একটা বলা আছে 3500 সিসির গাড়ি। তাহলে দুইটা গাড়ি আপনার আছে, সেই ক্ষেত্রে পরিবেশ সারচার্জ দিবেন এই 3500 সিসির গাড়ির জন্য। তাহলে 1500 সিসি গাড়ির জন্য কোনো সারচার্জ নাই। তাহলে আপনি দুইটা গাড়ি কিনলে যেই গাড়ির সারচার্জ বেশি সেই গাড়ির জন্য সারচার্জ প্রযোজ্য হবে। তাহলে সারচার্জ বেশি হলো, গাড়ির সিসি যত বেশি সারচার্জের পরিমাণ তত বেশি। তাহলে একের অধিক গাড়ি থাকলে আপনি কতগুলি প্রবলেম ফেস করবেন। আবার গাড়ির উপর অ্যাডভান্স ট্যাক্স দিলেন, প্রতি স্যার বছর অ্যাডভান্স ট্যাক্স দিলেন, বলছে এই অ্যাডভান্স ট্যাক্স আপনি প্রদেয় করার চেয়ে যদি বেশি হয় তাহলে অতিরিক্ত কর ফেরতও দিতে পারবেন না, ক্যারি ফরওয়ার্ডও করতে পারবেন না। স্যার সে আপনার, হ্যাঁ বলতেছি ভাই, আপনি পরে কোশ্চেন করেন। তাহলে আপনার অ্যাসেসমেন্টে দেখা গেল অথবা রিটার্নে দেখা গেল আপনার প্রদেয় কর আসছে সে মনে করেন 50,000, আর 35 শিশু গাছের জন্য আপনি গাড়ির জন্য মনে করেন আপনি অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছেন 1 লাখ। তাহলে 50-এর অতিরিক্ত যে আরো 50 আছে, ওই 50 ল্যাপস। হ্যাঁ বলেন কি বলতেছিলেন। একের অধিক গাড়ির জন্য হচ্ছে যে 1.5 গুণ আপনার ট্যাক্স দিতে হবে। যদি দুইটা গাড়ি হয় মানে তাহলে হচ্ছে দ্বিতীয় গাড়িটার জন্য আরো 50% মানে ট্যাক্স বেশি দিতে হবে। 50% ট্যাক্স বেশি দিবেন ভাই। হ্যাঁ, যদি স্যার তিনটা বা চারটা গাড়ি যাদের আছে সেক্ষেত্রে কি স্যার প্রতি ওইরকম গাড়ির মানে জন্য একই, প্রতি প্রতি গাড়ির জন্য গাড়ির জন্য একই। একই? ও আচ্ছা, মানে হ্যাঁ, একের অধিক হইলে আর কি যে কয়টাই হোক না কেন প্রত্যেকটা গাড়ির জন্য 50 মানে 50% পঞ্চাশ বেশি ট্যাক্স পার্সেন্ট দিতে ট্যাক্স হবে। বেশি দিবেন। জি স্যার, বুঝতে পেরেছি। এখন এই জায়গায় আবার দেন এক্সেপশন দিচ্ছে, ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে সারচার্জ আরোপ করা হবে না। ইভি ইলেকট্রিক ভেহিকেল তাদের ক্ষেত্রে হবে না। এখন যেটা বললাম যে যে একের অধিক গাড়ি থাকলে আপনি অ্যাডভান্স ট্যাক্স দিবেন 1.5 গুণ। ওটা সেকশন 68-তে যখন আমরা যাব তখন আমরা দেখবো ওই জায়গায় কি বলা আছে, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা সারচার্জ গেল, তারপর আসেন প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের জন্য। মানে এই ধরনের ব্যক্তি যদি কেউ নিয়োগ দেন তাহলে ওই কোম্পানি কিছু করের ছাড় পাবে। তাহলে ইউজুয়ালি দেখুন যে অনেক কোম্পানি থার্ড থার্ড লিঙ্গের লোকজন নিয়োগ দেয়। তো এখানে আবার কন্ডিশন হলো কি ওই প্রতিষ্ঠানের মোট জনবলের 10% অথবা 25 জনের অধিক কর্মচারী। তাহলে 10% অথবা 25 জনের অধিক কর্মচারী প্রতিবন্ধী নিয়োগ থেকে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিয়োগ দিলে তাহলে ওই প্রতিষ্ঠান প্রদেয় করের 5% সে কম দিবে, অথবা বলছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে পরিমাণ বেতন ওই বেতনের 75%।
তাহলে 25 জনের যদি 25 লাখ দেন তার 75%, আর কোম্পানির যদি ট্যাক্স আরো বেশি আসে তাহলে যা কম সেই পরিমাণ রেয়াত পাবে। এটা থার্ড জেন্ডারের ক্ষেত্রে একই। এখন আসুন বিশেষ সারচার্জ, এতক্ষণ ছিল নর্মাল। বলছে সিগারেট, বিড়ি, জর্দা, তাহলে আপনি কয় ধরনের সারচার্জ দিবেন? ওয়েল বেড সারচার্জ, পরিবেশ সারচার্জ, এর পাশাপাশি যদি আবার সিগারেটের ব্যবসা থাকে তাহলে বলছে উক্ত ব্যবসা হয়তো অর্জিত আয়ের উপর 2.5% হারে সারচার্জ। বুঝছেন কিনা? ওই দুটোও দিবেন, আবার সিগারেটের জন্য আরো 2.5% দিবেন। এখন এটা বলছে আমরা আগামী বছর কি হবে, আর এই বছরে যে কর দিব এই করের রেট হলো, এই যে দেখেন এখানে কিন্তু স্বাভাবিক ব্যক্তি, হিন্দু ও পবিত্র পরিবার, ফার্ম, এই বছর ফার্ম রিলিজ পাইছে, এই বছর ফার্ম এই স্ল্যাব রেটে দিবে। পরের বছর থেকে তার রেট 27.5%। এই বছর ফিল আপ করার সময় আমরা এই রেটটা ফলো করব, এবং এই রেটের ক্ষেত্রে এই যে ন্যূনতম কর কোথায় থাকলে কত টাকা দিবেন, সিটি কর্পোরেশনের বাইরে থাকলে 3,000, 4,000, 5,000, বাকিদের ক্ষেত্রে আবার রেট আলাদা আলাদা বলা আছে, যেটা আগামী বছর যা হবে এই বছর একই। এখন দেন ওই জায়গায় পরের বছরের জন্য যে রেটটা বলা আছে ওই জায়গায় দেখেন শর্তে কি বলা আছে। ওই জায়গায় বলছে ইনকাম ক্যাশে হইলেই 2.5% ট্যাক্স বেশি, আর এখানে বলছে বিবেচ্য আয় বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন 5 লক্ষ টাকার অধিক, তাহলে কোন একটা লেনদেন 5 লাখ টাকার বেশি হলে সেটা অবশ্যই ব্যাংক চ্যানেলে করতে হবে। আবার বলছে আয় এবং ব্যয় নন ব্যাংক মানে ক্যাশে আপনি করতে পারবেন, কিন্তু সকল আয় ব্যয়ের সমষ্টি যদি 36 লাখ টাকার ঊর্ধ্বে হয়, এবং সকল ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারে সম্পন্ন করতে হবে। এই কন্ডিশন ভায়োলেট করলে আপনি করের রেট হবে এই যে 20-এর জায়গায় 22.5, 22.5-এর জায়গায় 25। শর্ত প্রযোজ্য নয়, এটা যদি খেয়াল রাখবেন যাদের করের হার এক্সেসিভ। কারণ সংখ্যায় খেয়াল রাখবেন ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স, টোবাকো, আর হলো মোবাইল ফোন অপারেটর। এদের যেহেতু কর রেট বেশি, এদের জন্য ওই ক্যাশ লেনদেনের শর্তটা প্রযোজ্য না। কারণ এই যে দেখেন ইয়ার বিষয়টা, পরিবেশ সারচার্জ গাড়ি থাকলে কি হবে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তো প্রথমটা দেখেন ইয়াসির মাহমুদের আয় বর্ষে করযোগ্য আয় ছিল 20 লাখ, আমদানি পর্যায়ে উৎসে পরিবর্তন করছে তার কাছে 3,50,000, নেট পরিসম্পদ 5 লাখ, সরি 5 কোটি, পাঁচ আমি পাঁচ বলছি পাঁচ কোটি, 5 কোটি। 4 কোটি, 5 কোটি, হ্যাঁ। তার নেট পরিসম্পদ যেহেতু 4 কোটির বেশি, এই কারণে 10% হারে সারচার্জ দিবেন। তাহলে ওনার এই করযোগ্য আয় 20 লাখ, করযোগ্য আয়ের ওনারা হিসাব করে বের করছে যে কর আসবে 2,57,000, উচ্ছে কাটে নিচ্ছে 3,50,000। তাহলে গত বছর পর্যন্ত ন্যূনতম কর মানে হলো আমরা যখন সপ্তম চ্যাপ্টার পড়ব, চ্যাপ্টার 7, উচ্ছে কর, তো উচ্ছে করের 59টার বেশি খাত আছে। ওই জায়গায় বলা আছে যে কিছু কিছু খাত ডিফাইন করা আছে যে এই খাতে আপনার কাছ থেকে উচ্ছে যা কাটবে সেটাই সরকার নিয়ে নিছে, সরকারের কাছ থেকে আর ফেরত পাবেন না। তাহলে দেখেন তার প্রদেয় কর ছিল 2,57,000, ইম্পোর্ট থেকে 3,50,000 কেটে নিছে। এখন বলছে 3,50,000 শেষ, আপনার এই 2,57,000 আর 3,50,000-এর মধ্যে যেই 43,000 সামথিং বেশি দিচ্ছেন সেটাকে আপনি আর ফেরত পাবেন না। এখন লাগছে প্রদেয় করের সাথে সারচার্জ হিসাব হবে। তাহলে সারচার্জ কি 3,50,000 ছিল, মানে যা আপনি দিচ্ছেন কর হিসাবে, তাহলে 3,50,000-এর 10%, এই টাকাটা কিন্তু পরের বছর থেকে আবার একটু সুবিধা করে দিছে, বলছে যে এইটা
সারচার্জের জন্য দিতে হবে না, তার মানে আপনি এই টাকার উপরে সারচার্জ দিবেন। সারচার্জ নিয়ে আরো কিছু অঙ্ক আছে পরিপত্রের, সরি ইয়াতে, ওই নির্দেশিকা, ওগুলো আমরা দেখবো। এখন আসলে আমরা নির্দেশিকায় যাই। মানে প্রথম ক্লাসে বলছিলাম যে যারা আগে আয়কর আইন করেন নাই তারা শুধু নির্দেশিকাটা পড়বে না, আমরা অনেক ডিটেলস আলোচনা করছি বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যু। এখন আপনারা ভালো বোঝার জন্য আগে নির্দেশিকায় দ্বারস্থ হবেন, তারপরে পারলে অন্য জিনিস দেখবেন। তাহলে নির্দেশিকা আমরা আসল পর্যায়ক্রমে আসি। তাহলে নির্দেশিকা আমরা জানি টোটাল পেজ আছে আমার 141 পাতা। তাহলে প্রথম থেকে আমরা যদি গোথ্রু করি, তাহলে এই প্রথমেই এই পর্যন্ত আপনার দেখার কিছু নাই, এখানে 9 পাতা নাই। এরপরে বলছে সাধারণ জ্ঞাতব্য বিষয়। তো এই জ্ঞাতব্য বিষয় আপনার আমার খুব বেশি পড়ার দরকার নেই। ওই যে যেটা বলছিলাম যে আপনি যদি গল্পের বইয়ের মতো এক শুক্রবারে বসেন, বসলে আপনার কাজ কিন্তু শেষ। মানে একটু মনোযোগ দিয়ে বসতে হবে। তাহলে রিটার্ন আমরা বলছিলাম যে মূল কাজ হলো রিটার্ন ফিল আপ করা। তাহলে রিটার্ন আমরা জানি যে সকল শ্রেণীর করদাতার জন্য আলাদা আলাদা রিটার্ন টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা আমরা ফিল আপ করবো। এখন বলছে রিটার্ন কারা দাখিল করবে। প্রথম বলা আছে করযোগ্য আয় থাকলে, আর একটা বলা আছে যাদের অবশ্যই রিটার্ন দিতে হবে। তার মানে কি, করযোগ্য আয় না থাকলেও রিটার্ন দিবেন। তাহলে এই কথাটা বলা আছে PSR, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, ওই সেকশন 267। ওই জায়গায় বলা আছে যাদের আবশ্যিকভাবে রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে এখন বলা আছে করযোগ্য আয় থাকা মানে কি, আপনার ইনকাম 4 লাখ 3,50,000-এর ঊর্ধ্বে হলে আপনার করযোগ্য আয় আছে, তার মানে আপনি রিটার্ন দিবেন। এবং আমরা জানি যে মহিলা এরকম আলাদা আলাদা ভাগ করা আছে। তাহলে একজন গ্যাজেটেড মুক্তিযোদ্ধা, তার ইনকাম আয় বছরে 5 লাখের বেশি হলে সে রিটার্ন দিবেন। এখন এই গ্যাজেটেড মুক্তিযুদ্ধ যদি আবার শুধুমাত্র কৃষি আয় থাকে, তাহলে 5-এর সাথে আরো 2 যোগ হবে, মানে 7 অতিক্রম করলে আয় দিবেন, রিটার্ন জমা দিবেন। কারণ আবশ্যিকভাবে কাদের করতে হবে, দেখেন এটা বলা আছে গণকর্মচারী, সরকারি কর্মচারী হলে আর কোনো মাপ নাই। কোন ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে, তার মানে আপনি সুপারভাইজারের রোলে আছেন, তখন আর বলতে হবে না যে বেতন কত। বেতন নিয়ে তখন আর কোনো আপনার মাথা ব্যথার কিছু নাই। আপনার ট্যাক্সেবল ইনকাম মানে 3.5 লাখ টাকার অতিরিক্ত না হলেও আপনি রিটার্ন দিবেন। ফার্মের অংশীদার কোনো ব্যক্তি সত্তা, সরি ব্যক্তি সংঘ, কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক, শেয়ার হোল্ডার কর্মচারী, পূর্ববর্তী 3 বছরে যিনি একবার রিটার্ন জমা দিচ্ছেন। আর একটা বলা হলো কর মুক্ত সীমার অতিরিক্ত থাকলে। আর আপনি যদি মনে মনে হিসাব করেন 3,50,000 ক্রস করছে, ইনভেস্টমেন্ট আছে, বাদ দিলে ঋণাত্মক, তাহলে আমার রিটার্ন দেওয়া লাগবে না। আবার অনেকে চিন্তা করেন বাবা আমার কাছ থেকে আয় পাইছে, দান পাইছে, তাহলে এটা এক্সেমটেড। এক্সেমটেড হয়েছে ঠিক আছে, আপনি এখন বাবা মারা গেছেন, উত্তরাধিকারী হিসেবে তার কাছ থেকে 5 কোটি টাকা আপনার এখানে আসছে, ল্যান্ড আসছে, শেয়ার মার্কেটে শেয়ার ছিল, এগুলো পাইছেন, FDR ছিল, ওটা পাইছেন। তাহলে এখন আপনার বুঝলেন যে উত্তরাধিকার সূত্র পাইছেন, ওই টাকার উপরে কর নাই, মানে গিফটের উপরে কর নাই। এখন এই যে গিফটের টাকা দিয়ে আপনার শেয়ার কিনছেন, জমি কিনছেন, তারপরে আদার্স অনেক কিছু করছেন, এই আদার্স অনেক কিছুর মধ্যে সঞ্চয়পত্র কিনছেন, তারপরে একটা ফ্ল্যাট কিনছেন। তো ওই সকল ক্ষেত্রে বলা আছে অবশ্যই ইটিন থাকতে হবে, ওই জায়গায় ভাওতাবাজের কোনো সুযোগ নেই। 43টা খাত বলছি 267 নম্বর দ্বারা, ওই জায়গায় বলায় আছে আপনার ইটিন থাকতে হবে। তাহলে ইটিন আপনি সাবমিট করেন নাই, রিটার্ন সাবমিট করেন নাই, এই রেজিস্ট্রেশন কর্মকর্তা কোনো কারণে যদি আপনারা ওই সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তাহলে বলছে যিনি রেজিস্ট্রেশন করছেন জমি, তারপরে মনে করেন সঞ্চয়পত্র, লোন যিনি দিচ্ছেন, সে দায়বদ্ধ হোক। দেখেন এই লিস্টটা কিন্তু অনেক লম্বা, এই যে দেখেন কিভাবে আসছে এখানে। 43টা বলছিলাম, এখানে 45 ভাগে ভাগ করছে। তাহলে এই ধরনের লেনদেন যদি আপনার থাকে, এই যে অনিবাসী,
বাংলাদেশে যদি পার্মানেন্টলি থাকেন, কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয়। তারপরে 261 ধারা অনুযায়ী নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি 20 লক্ষ টাকার অধিক ঋণ নিলে, ইআরসি আইআরসি ট্রেড লাইসেন্স নিলে, তারপরে জেনারেল ইন্স্যুরার হিসাবে রেজিস্ট্রেশন দিলে, এইসব জায়গায় জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট ক্রয় বিক্রয় করতে গেলে, প্রফেশনালস, তারপরে আপনি ঘটকালি করতে গেলে, লাইসেন্সধারী ঘটকাল, তারপরে কোনো বাণিজ্যিক সংস্থার সংগঠনের মেম্বারশিপ থাকলে, ড্রাগ লাইসেন্স থাকলে, তারপর আপনি বিল্ডিং বানাইলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দিলে, আমদানির উদ্দেশ্যে ঋণপত্র এলসি খোলা, তারপরে 10 লক্ষ টাকার বেশি মেয়াদি আমানত, 10 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র। এইগুলি মোটামুটি যখনই এই ধরনের কার্যক্রমে যাবেন বা এই লিস্টটা প্রিন্ট আউট দিয়ে রেখে দিবেন, দেখবেন যে এর মধ্যে পড়ছেন কিনা, তাহলে অবশ্যই আপনার রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন কোথায় পাওয়া যায় এটা আলোচনার কিছু নাই, রিটার্ন দাখিলের সময় এটা আমরা আলোচনা করছি আগে। এই জায়গায় বলা আছে দেখেন 30শে নভেম্বর, কিন্তু বলছে যে 30শে নভেম্বর মানে 30শে নভেম্বর না, এর আগেও আপনি জমা দিতে পারবেন, মানে আয় বছর শেষ হলে আপনার জমা দেওয়া শুরু করতে হবে। স্যার এখানে একটা কোশ্চেন, কোম্পানির ক্ষেত্রেও কি সেম? কোম্পানির তো আর, হ্যাঁ লোন, যদি লোন না, ওই যে এখানে বলা তো আছে লোন, ঠিক আছে, কারণ বাকি কাজ তো আর কোম্পানি করতে পারে না। কোম্পানির ক্ষেত্রে রিটার্ন বাধ্যতামূলক, কোম্পানির ক্ষেত্রে আর এইসব কন্ডিশন প্রযোজ্য না, কোম্পানি একদম ম্যান্ডেটরি, আপনার ট্রানজেকশন থাকুক আর না থাকুক। স্যার সেটা কোম্পানির কি ক্ষেত্রে এগুলো, তিরিশ কোম্পানির নভেম্বর ক্ষেত্রে হবে না অন্য অন্য কোনো ইয়ে আছে? কোম্পানির ক্ষেত্রে আপনি কিছু চিন্তা করবেন না। 30 নভেম্বরে দিতে হবে স্যার। না, কোম্পানিটা তো আমরা এর আগে আলোচনা করছি, ওটা বলা ছিল আয় বছর শেষ হওয়ার নবম মাসের 15তম দিন, তার ও মানে আচ্ছা, সেপ্টেম্বর, ঠিক 15ই আছে। সেপ্টেম্বর। মানে এই যে নির্দেশিকা, এটা বলছে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা। তারপর দেন রিটার্ন দাখিলের পদ্ধতি, প্রথমটা বলা আছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরবর্তী রিটার্ন দাখিল। কারণ অনেকে বলে 30শে নভেম্বর শেষ হয়েছে, আমি এখন কি করবো, তো বলা আছে আপনি রিটার্ন জমা দিয়ে দিবেন, আপনার রিটার্ন নিয়ে চিন্তা করার কিছু নেই। রিটার্ন জমা দিবেন, জমা দেওয়ার সময় আপনি ইনভেস্টমেন্ট রিবেট পাবেন না, তারপর জরিমানা আসবে, এই কথাগুলো বলা আছে। তো আপনার বলছে যে এইসব চিন্তা আপনার করে দেবেন, আপনি রিটার্ন জমা দিয়ে দিবেন, জমা দেওয়ার পরে আয়কর অফিস দায়িকা যা করার করে দিবে। তাহলে রিটার্ন দাখিল সব বলছে স্বনির্ধারণী, মানে আপনি রিটার্ন যখন দিবেন তখনই এটা বলবে সেলফ অ্যাসেসমেন্ট। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, জমা আচ্ছা, দিলে এখানে আপনারা গণ কর্মচারী বলতে স্যার সরকারি সরকারি গণ, কর্মচারী। হ্যাঁ, গণ কর্মচারী হলেও মাত্রই তাকে দিতে হবে। তিন 3,50,000 টাকা অতিক্রম করুক আর না করুক, না বিষয়টা এরকম না? না, ওইগুলি আর তাদের ক্ষেত্রে এগুলি প্রযোজ্য না। এই যে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, এখানে উদাহরণ দেওয়া বলা আছে, এগুলি আগে আলোচনা হয়েছে আমাদের। রিটার্ন কোথায় দাখিল করতে হবে, অনলাইনে দিলে এই জায়গায়। আর যারা দেশের বাইরে থাকে এরা বলছে ওই দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন জমা দিতে হবে। এখন আসলে রিটার্ন দাখিল করলে, না করলে কি হবে, 266 ধারা অনুযায়ী জরিমানা, তারপরে 174 ধারা অনুসারে অব্যাহতির ক্ষেত্রে সংকোচন। মানে আপনি ডিউ টাইমে দিলে যে সকল অব্যাহতি পাইতেন সেই অব্যাহতি আর আপনার পাবেন না, প্রতি মাসের জন্য 2% অতিরিক্ত জরিমানা। এরপরে বলা আছে কি, এনবিআর আপনার মালিককে চিঠি দিয়ে বলতে পারে তার বেতন দিবেন না, তার বেতনের টাকা আমার অ্যাকাউন্টে জমা দিবেন, ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করতে পারে। এর আগে বলছিলাম যে একটা হলো 1 পাতার ফর্ম আর একটা 10 পাতার ফর্ম, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। এই 1 পাতার ফর্মের ক্ষেত্রে 5 লাখ টাকার বেশি ইনকাম হলে এই আইটি ঘ 2023 ইউজ করতে পারবেন না।
তারপর পরিসম্পদ, মোট পরিসম্পদ মানে টোটাল লাইবিলিটি ছাড়া আর কি, তাইলে আইটি এক পাতার ফর্ম ইউজ করতে পারবেন না। আর বলছে মোটরযান, অ্যাপার্টমেন্টের মালিক, বাংলাদেশের বাইরে সম্পদ, শেয়ার হোল্ডার, পরিচালক, এদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্ম ফিল আপ করতে হবে। এগুলি আমরা আলোচনা করছি আগে, এই অংশ আলোচনা হয়েছে। এটাও আলোচনা হয়েছে। আয়কর পরিশোধ, আয়কর সবসময় চালান, অটোমেটেড চালান, মানে আমরা অনলাইনে ফিল আপ করবো। ব্যাংকে যাওয়া লাইন ধরে চালান জমা দেওয়ার সময় শেষ, অথবা প্রিন্ট আউট করবেন অনলাইন থেকে নিয়ে টাকাটা খালি ব্যাংকে জমা দিয়ে আসবেন। কর প্রত্যর্পণ মানে আপনি প্রদেয় কর থেকে প্রদত্ত কর বেশি হইলে সমন্বয় করতে পারবেন অথবা ফেরত দাবি করতে পারবেন। IT 10BB আলোচনা করছি আমরা গত ক্লাসে। পরিসম্পদ দায় ব্যয় নিয়েও আমরা আলোচনা করছি গত ক্লাসে, ওই কথাগুলি এখানে আবার বলা আছে। এখন আসেন যে আপনি কোন খাতে ইনকাম থাকলে কি কি ধরনের কাগজপত্র সংযোজন করবেন। এগুলি বুঝার কিছু না, এগুলি আপনি বুঝবেন যে আপনার কোন খাতে ইনকাম আছে, ওই অনুযায়ী আমার ভাউচার কি সাথে জমা দিতে হবে। এখন আসেন বিভিন্ন খাতের আয়। তাহলে আজকে আমরা বেতন খাতের আয়টা খুব ভালোভাবে বুঝবো। তাহলে গত ক্লাসে আমরা যখন রিটার্ন স্টেটমেন্ট আলোচনা করছি, আমরা দেখছি যে মালিকের কাছ থেকে শ্রমের বিনিময়ে আপনি যা পাবেন সবই বেতন খাতের আয়। তাহলে বেতন খাতের আয় মানে হলো আপনি যা পাইছেন সব যোগ করবেন, এটা থেকে 1/3 বাদ দিবেন, বাদ দিয়ে বাকি টাকার উপর আপনি কর গণনা করবেন। আর মালিকের কাছ থেকে আপনি কি কি পেতে পারেন? একটা হলো চাকরি হইতে প্রাপ্তি, বেতন ও সুযোগ সুবিধা, কর্মচারী হিসেবে অনেক কোম্পানি শেয়ার দেয়। আর একটা হচ্ছে বকেয়া বেতন, যেটা আগে ইনকাম হিসেবে দেখান নাই। আর একটা হচ্ছে যে আপনি চাকরি ছেড়ে আসছেন, ওই সময় বেতন দেয় নাই, 1 বছর পরে আপনার বকেয়া বেতন দিয়ে দিচ্ছে। আবার হইতে পারে যে বছর আপনি বকেয়া বেতন পাইলেন ওই বছর চলমান এমপ্লয়মেন্টের থেকে বের হয়ে আপনি অন্য জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, তারা আপনারা নিয়ে পত্র দিয়ে দিচ্ছে এবং 1 বছরের অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তাহলে ওটাও আপনি চাইলে এই বছর ইনকামের মধ্যে নিয়ে আসতে পারেন। এখন কি কি বিষয় মালিকের কাছ থেকে পাইলেও বেতন খাতে আয়ের মধ্যে আসবে না? তাহলে আপনার শেয়ার হোল্ডার, পরিচালক যদি না হন, অর্থাৎ কোম্পানির ফ্রেশ কর্মচারী, আপনারা যদি কোম্পানি চিকিৎসার জন্য কোনো টাকা দেয়, সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে ব্যাখ্যা দিয়ে দিবেন নন ট্যাক্সেবল ইনকামের আন্ডারে। ব্যাখ্যা থাকবে কি যে প্রতিষ্ঠানের কাছ থেকে চিকিৎসার জন্য পাওয়া গেছে। এখন এই চিকিৎসা মানে সকল চিকিৎসা না, এটা হচ্ছে হার্ট, কিডনি, আই, লিভার, ব্রেন আর ক্যান্সারের চিকিৎসা। তারপর আমরা সবাই জানি যে আমরা যদি অফিসের বাইরে অন্য কোনো জেলায় যাই, কোম্পানি দৈনন্দিন খরচ বহন করে টিএডি। তাহলে এই একটা কোশ্চেন টিএডি আপনি, জি বলেন। কোশ্চেনটা হলো যে এই যে হ্যাঁ বলেন। হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃৎ, মস্তিষ্ক, এগুলো তো চাকরি হতে আয়ের অন্তর্ভুক্ত হবে না, কিন্তু এগুলো তো এক্সামশন আছে, এটা তো বলে নাই। হম। এটা তো মানে এখানে যে কোনো এক্সামশন আছে এটা বলে নাই, যে চাকরি হতে আয়ের অন্তর্ভুক্ত হবে না। সেক্ষেত্রে এটা কি, এক্ষেত্রে এটা কি আদার্স ইনকামের ঘরে দেখাতে হবে, নাকি এটার উপর কোনো ট্যাক্স ধরতে হবে না? ইনকাম ট্যাক্স রিটার্নটা তো তখন দেখাইছি, IT 10B দেখবেন কর ধার্য উপযোগী আয়, অব্যাহতিপ্রাপ্ত আয়, আদার্স ইনকাম বলা আছে। ঠিক আছে, তাহলে এগুলি তো অব্যাহতিপ্রাপ্ত। আবার আপনি যদি ক্যাশ ফ্লো মিলাইতে যান, আপনার ব্যাংকে টাকাটা জি, দিচ্ছে, তাহলে ব্যাখ্যা চাইবো না? তাহলে জি, ব্যাখ্যা চাইলে আমরা তো বলছি যে ইনকাম ট্যাক্স রিটার্নে যা না দেবেন সেটাই ব্ল্যাক, জি। তো ওনার ব্যাখ্যা দিয়ে লাভ নাই। এই কারণে আপনার ঘোষণায় আনতে হবে। রিটার্নটা আবার যখন দেখবেন ভালো মতো ক্লিয়ার হবে।
তার হচ্ছে কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে, মানে অনেক সময় দেখবেন গ্রুপ ইন্স্যুরেন্স থাকে, গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কোম্পানি দিয়ে দেন। ওই টাকা আপনি যখন রিটায়ারমেন্টে আসছেন বা সেপারেশনে আসবেন অথবা অসুস্থ হবেন, তখন এই টাকাটা, সরি, এটা স্পেশাল কন্ডিশন থাকে, সেপারেশন অনেক সময় পাওয়া যায় না, মানে চিকিৎসা ভাতা হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, বলছে যে এই টাকাও আপনার ইনকামের মধ্যে আসবে না, মানে করযোগ্য ইনকাম না। এখন আপনি ঢাকার বাইরে গেলেন, প্রতিদিনের জন্য আপনার 5,000 টাকা দেয়। তো আপনি এখন কি করলেন, ডিক্লারের সময় বললেন যে 4,000 খরচ হয়েছে, 1,000 খরচ হয় নাই, এবার আপনি ইনকামে নিয়ে আসতে হবে। তাহলে আপনি ঘোষণা দিতে হবে যা পাইছি পুরোটাই খরচ। এখন চাকরির মধ্যে কি কি থাকে, বিভিন্ন নাম দেওয়া আছে। তাহলে এই সব মিলে হলো আপনার বেতন। তো বেতন তো দুই ভাগে ভাগ করছে, একটা হলো বেতন আর একটা হলো পার্কিজেট। আবার অনেক সময় বেতনের অতিরিক্ত কিছু দেয়, যে বেতন বা মজুরির পরবর্তী প্রাপ্তি। তাহলে পার্কিজেট বলতে কি বোঝায়, এই যে এই দুইটা বেনিফিট শুরু আর সরাইতে যা বলা আছে এর বাইরে আপনার কর্মচারী হিসেবে যা দিবে সবই পার্কিজেট। তাহলে পার্কিজেট কি কি হইতে পারে দেখেন, আবাসন সুবিধা, মোটর গাড়ির সুবিধা, অন্যান্য সুবিধা, মানে দুইটা ডিফাইন করছে। আবাসন সুবিধা হতে পারে আপনার একদম ফুললি ফার্নিশড বাড়ি দিচ্ছে, কোনো টাকা আপনার কাছ থেকে কাটে না। আর একটা হলো যে আপনার কাছ থেকে লামসাম অ্যামাউন্ট নেয়। তাহলে এখন বলছে পার্কিজেট বাবদ আপনারা যদি সম্পূর্ণভাবে নিয়োগকর্তা বাসা দেন, তাহলে বলছে এই ভাড়ার, সরি, এই ফ্ল্যাটের একটা মূল্য ধরতে হবে। এই মূল্যটা বলা আছে পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে বার্ষিক মূল্য, ফেয়ার ভ্যালু। ওই ফেয়ার ভ্যালু আপনার ইনকামের মধ্যে আসবে। মানে আপনার ফ্রি থাকতে দিচ্ছে মানে যে একদম ফুল ফ্রি হয়েছে এরকম না, মানে থিমটা হলো এরকম যে আপনি যদি কোম্পানির কাছ থেকে না পাইতেন তাহলে হয় আপনার বেতন দিত, অথবা আপনার বেতন থেকে আপনি খরচ করতেন। তার মানে আপনার যে বেনিফিটটা দিচ্ছে এটাও আর্থিক মূল্য আছে। এখন দেখা গেলো আবাসিক মূল্য আশেপাশে আছে 25,000, আপনার কাছ থেকে আনে 5,000, তাহলে বাকি 20,000 আপনার অতিরিক্ত হিসেবে দিল, ওটা আপনার আয়ের মধ্যে যোগ হবে। আবার কোম্পানি গাড়ি দেয়, গাড়ি একটু ঊর্ধ্বতন কর্মকর্তা হলে তাদের ফুল টাইম গাড়ি দেয়। তাহলে বলা আছে যদি এই গাড়িটা 1500 সিসি হয় তাহলে আপনার আয়ের সাথে বেতন খাতের আয়ে প্রতি মাসে 15,000 টাকা যোগ হবে। 1500 সিসির অতিরিক্ত হয়ে 2,000 সিসি হলে 20,000 টাকা আপনার ইনকামের মধ্যে যোগ হবে। 20,000 থেকে 2500 সিসি হলে 30,000, 2500 সিসির অতিরিক্ত হলে 50। এর বাইরেও যদি কোনো সুযোগ সুবিধা পান সেটা বলছে ন্যায্য বাজার মূল্য। এখন বাজার মূল্য আপনি যাই দেখান দেখাবেন, ট্যাক্স অফিসের যদি মনে হয় যে না এই জায়গায় কাবজাব আছে, তাহলে তারা আপনি ইনকাম বাড়ায় দিবে। এখন আসেন শেয়ার স্কিম। দেখবেন এমএনসি এবং অনেক প্রাইভেট লিমিটেড কোম্পানি মান্থলি বেতন কম দেয়, কর্মচারীরা আটকানোর জন্য বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দেয়। কেউ রেশন দেয়, কেউ ছেলে মেয়ের পড়াশোনার খরচ দেয়, কেউ গার্ডেনার দেয়, কেউ বাবুর্চি দেয়, কেউ শেফ দেয় বাসায়, আয়রন ম্যান দেয়, লিফটম্যান, আবার অনেক সময় বডিগার্ড দেয়। তো এরকম যত সুযোগ সুবিধা দেয় সবই পার্কেজিট। এর পাশাপাশি কি করে, কোম্পানির শেয়ারের মালিকানা দেয়। তাহলে শেয়ারের মালিকানা দিলে কন্ডিশন থাকে যে এতদিন কোম্পানিতে থাকতে হবে, এর আগে চলে গেলে কিছুই পাইবা না। আবার অনেক কন্ডিশন থাকতে পারে এরকম যে আপনার চলে যাওয়ার সময় শেয়ারটা কোম্পানির কারো কাছে বিক্রি করতে হবে। তাহলে শেয়ারের মালিকানা যে দিল, তাহলে যখন দেয় তখন শেয়ারের একটা বাজার মূল্য থাকে। আবার যখন সে শেয়ারটা ছাড়লো তখন সে শেয়ারটা বিক্রি করে, বিক্রি করলে তখন আবার একটা মূল্য থাকে। এই দুইয়ের পার্থক্য তার বেতন খাতের আয়ের মধ্যে আসবে। আর যদি সে শেয়ারটা ছাড়ে তখন আসবে মূলধনী লাভ হিসাবে। তাহলে প্রথম বলা আছে কি দেখেন, কোন করদাতা কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত হলে যেই বছর শেয়ারটা পাইলেন সেই বছর চাকরি হতে আয় হিসাবে কিছু আসবে। তাহলে বলা আছে আপনার কাছে যেমন এই প্রতিষ্ঠান যখন শেয়ারটা দিবে, শেয়ারের বাজার মূল্য 20,000 আছে, আপনার কাছ থেকে 1,000 নিবে। তাহলে 20,000 1,000 যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা আপনার স্যালারি খাতে আয় হিসাবে
তাহলে ক মানে কি বলছে, প্রাপ্তির তারিখে শেয়ারের ন্যায্য বাজার মূল্য আর শেয়ারের অর্জন ব্যয়। তাহলে শেয়ারের অর্জন ব্যয় মানে আমরা জানি শেয়ারের অ্যাকচুয়াল যে ভ্যালু, এবং এই শেয়ার উপার্জন করতে গিয়ে যদি আপনার কোনো কমিশন বাট্রা সুদ টুদ দেওয়া থাকে সেগুলি। তাহলে ক মানে হইলো কর্মচারীর শেয়ার অর্জনে যদি কোনো মূল্য পরিশোধ করেন। আরেকটা বলা আছে কর্মচারীর শেয়ার অর্জনের অধিকার ও সুযোগ আদায়ে যদি কোনো মূল্য পরিশোধ করেন। প্রথম হলো শেয়ারের মূল্য, আর একটা এই শেয়ার অর্জন করতে গিয়ে মানে ফ্লোটিং কস্ট বা ফ্লোটেশন কস্ট। এই ফ্লোটেশন কস্ট যদি কিছু বহন করা লাগে, এই দুটা মিলে হলো অর্জন ব্যয়। তাহলে ন্যায্য বাজার মূল্য থেকে অর্জন ব্যয় বাদ দিলে যেটা আসবে সেটাই আয়ের মধ্যে যোগ হবে, বেতন খাতের আয়। এখন বলছে তবে কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার অর্জনের প্রাপ্ত অধিকার বা সুযোগ যদি সে নিজে না নেয়া অন্য কারো কাছে এটা বেচে দেয় তাহলে কি হবে? আপনারা অফার করছে, আপনার নেন নাই, না নিয়ে বলছেন যে এই সুযোগ আমি নিলাম না, বেচলাম। তাহলে বেচা যা পাইলেন আর আপনি কিনলে যা মূল্য দিতেন, এই দুইয়ের পার্থক্যটাই অর্জনের তারিখ। মানে যখন আপনি শেয়ারটা অর্জন করলেন ওই সময় যাই করেন সেটা বেতন খাতে আয়ের মধ্যে আসবে। আর যখন শেয়ার আপনি ছেড়ে দিবেন তখন সেটা আসবে মূলধনী খাতের আয়ের মধ্যে। এটার একটা উদাহরণ 23 সালের পরিপত্রে আছে, আমরা ওই পরিপত্রটাও দেখবো। এরপর বলছে যে চাকরি হতে আয়ের ক্ষেত্রে কি কি বিষয় আরো বিবেচনা করতে হবে। তাহলে ষষ্ঠ তফসিলের অংশ এর 14 আর 27 দফা তো বলা আছে আপনি প্রতিষ্ঠানের কোনো কাজ সম্পাদন করলেন নিজের পকেটের টাকা দিয়ে, পরে এই টাকা কোম্পানি ফেরত দিয়ে দিল, তাহলে কোনো ইনকাম আসবে না, মানে এটা হলো রিইম্বার্সমেন্ট। আর একটা বলা আছে এই যে চাকরি হইতে আয় হিসেবে পরিগণিত আয়। তাহলে আমরা জানছি যে বেতন খাতে সরাসরি কোনো খরচ নাই। তাহলে খরচ না থাকার কারণে টোটাল ইনকাম হলে আবার ইনজাস্টিস হয়, কারণ সরকার অন্য 6 খাতেই কোনো না কোনো খরচ দাবি করা যায়। এই কারণে সরকার কি বলছে যে বেতনের 3/1 ভাগ খরচ হিসেবে দেখাইতে হবে। এখন আসেন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর বেতন। একটা এসআরও বলা আছে 2023 সালের 225 নম্বর এসআরও। এখানে বলা আছে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা, বোনাস, এই তিনটাই শুধু করযোগ্য আয়। এই তিনটা আইটেমের বাদে সরকারি কর্মচারীর আর যা আছে এই যে এখানে উল্লেখ করা আছে এরকম যাই পাবে সবই কর অব্যাহতি প্রাপ্ত। কারণ প্রায় সময় অনেক জিজ্ঞাসা করেন সরকারি কর্মচারী কি বা কে সরকারি কর্মচারী। তো এইগুলি আপনার আবার বোঝা লাগবে না, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারেই দেখলে আপনি বুঝবেন আপনি কোন ধরনের কর্মচারী। তারপরে এখানে বলে দেওয়া আছে কারা কারা সরকারি কর্মচারী। তাহলে আমি আপনি বেতন পাওয়ার সময় যেমন ট্যাক্স কাটে, সরকারও বেতন দেওয়ার সময় ট্যাক্স কাটে। আমি আপনি আপনার কোম্পানির এইচআর এর কাছে ট্যাক্স সার্টিফিকেট চাইতে পারি। আর সরকারি কর্মচারীর ক্ষেত্রে বলা আছে ডিডিও, মানে এটা হলো ডিসবার্সমেন্ট অ্যান্ড ড্রয়িং অফিসার। তাহলে উনি যত টাকা কম কাটলেন সেটা এই সরকারি কোষাগারে উনি জমা দেন সবার ট্রান্সফার করা। ওদের এগেনস্ট একটা ডকুমেন্টস আপনারা দিবে, ওই বলে আপনি বলবেন যে এত টাকা সরকার কাটছে, বাকি টাকার উপরে আমি কর দিব। তাহলে সরকারি কর্মচারী এখানে ডিটেলস লিস্ট দেওয়া আছে কারা কারা সরকারি কর্মচারী। এখানে আরো কিছু এফএকিউ দেওয়া আছে।
এই যে শেয়ার শেয়ার স্কিম থেকে একটা উদাহরণ দেওয়া আছে 23 সালের পরিপত্রে। তো প্রধান জনাব মাহির হোসেন, মানে কর্মচারী শেয়ার স্কিম, এই স্কিমটা থাকতে হবে প্রতিষ্ঠানের। কর্মচারী শেয়ার স্কিম মানে ওই প্রতিষ্ঠান থেকে আপনি শেয়ার পাবেন, বাজার থেকে কিনলে না। উনি 100টা শেয়ার প্রাপ্ত হয়েছেন, প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, আর বাজার মূল্য হলো 1000। মানে কোম্পানির কাছ থেকে সে 10 টাকা করে পাইছে, কিন্তু বাজারের লেনদেন হচ্ছে 1000 টাকা। তাহলে এখন বলছে যে এই যে 100টা শেয়ার, উনি অভিহিত মূল্য 10 টাকা আর বাজারের মূল্য 1000 টাকা, উনি কি করছেন, ব্যয় করছেন 40,000 টাকা। শেয়ার পাওয়ার জন্য ব্যয় করছেন 40। তাহলে ন্যায্য বাজার মূল্য 100 ইন্টু 1000। আর এই 1 লাখ টাকার জন্য উনি ব্যয় করছেন 40। বলছে এই 60,000 টাকা তার বেতন খাতার আয়ের সাথে যোগ হবে। তার মানে শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে আসছে, 100টার দাম 1000, বাজার মূল্য ছিল 1000 করে 1 লাখ। উনি সর্বসাকুল্যে শেয়ার নেওয়ার জন্য খরচ করছেন 40। তাহলে এই যে বাজার মূল্য আর ওনার যে অর্জন ব্যয়, এই দুটার ডিফারেন্স ওনার বেতন খাতা আয় হিসেবে যোগ হবে। এখন বলছে জনাব হোসেন যদি পরবর্তীকালে এই 100টা শেয়ার বিক্রি করেন, তাহলে 100টা শেয়ার উনি পরে বিক্রি করছেন 15,000 টাকা করে। তাহলে উনি বিক্রি করে পাইছেন 15,000 ইন্টু 100। আর ওই সময় বাজার মূল্য ছিল 1000। তাহলে ওনার এই যে 60,000 টাকা কিন্তু একবার ইনকাম 1 বছর নিয়ে আসছে। এখন যদি আমি বলি যে উনি তো 60,000 টাকায় কিনছেন, সরি 40,000 টাকায় কিনছেন, এই কারণে 1.5 লাখ থেকে 40 বাদ দেবে। তাহলে 40 আর 1-এর যে ডিফারেন্স, এই 60,000 কিন্তু উনি একবার ইনকাম হিসেবে আইনে ট্যাক্স দিচ্ছেন। তার মানে যদিও উনি 40,000 টাকায় কিনছেন, উনি সুবিধা পাইছেন 1,000 টাকা। এই কারণে শেয়ার মানে মূলধনী লাভ যখন গণনা হবে হস্তান্তর তারিখে, তখন হলো যত টাকায় দিয়েছিলেন আর যেই তারিখে কিনছেন ওই তারিখের যে বাজার মূল্য, এই দুটার ডিফারেন্স হবে মূলধনী আয়। তো 23 সালের পরিপত্রটা দেখলে আপনাদের এই বিষয়ে ক্লিয়ার থাকবে আর কি। এরপর আসেন চাকরি হইতে আয় কিভাবে গণনা করতে হবে। এই যে সরকারি কর্মচারী, ওনার ক্ষেত্রে হিসাব কিভাবে আসবে। তাহলে উনি মূল বেতন পাইছেন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা। সরকারি বাসায় থাকেন, ভবিষ্যৎ তহবিলে উনি 14,000 টাকা রাখেন। আর এই ভবিষ্যৎ তহবিল থেকে 1,08,500 টাকা উনি সুদ পাইছেন। অন্যান্য তহবিলে এত টাকা যথাক্রমে জমা করছেন, পেনশন স্কিম ছিল। এখন ওনার মোট আয়, তাহলে মোট আয়ের মধ্যে আমরা জানি মূল বেতন আয়ের মধ্যে আসবে, উৎসব ভাতা আয়ের মধ্যে আসবে, বাকিগুলি করমুক্ত। তাহলে মোট আয় আসলো 7,91,000। এখন কর দায় গণনা করলে 3,50,000 পর্যন্ত জিরো, পরের 1,00,000-এ 5%, পরের অংশের উপরে 10%, 39,100 টাকা কর আসলো। এখন আসবে বিনিয়োগ জনিত কর রেয়াত। বিভিন্ন জায়গায় যে টাকা রাখছেন বা ইনভেস্ট করছেন, 6 শিডিউল পার্ট 3 অনুযায়ী এই যে ভবিষ্যৎ তহবিলে উনি জমা রাখছেন 14,000 টাকা করে 12 মাস। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, সরকারি ভবিষ্যৎ তহবিল, ওই জায়গায় সরকার কোনো টাকা কন্ট্রিবিউট করেন না। প্রাইভেট লিমিটেড মানে সরকারি না হইলে নিয়োগকর্তাও জমা দেন সমপরিমাণ। তারপর আসেন কল্যাণ তহবিলে 12 মাস চাঁদা দিচ্ছেন, গ্রুপ ইন্স্যুরেন্স দিচ্ছেন 12 মাস 100 টাকা করে, ডিপিএস রাখছেন 5,000 টাকা করে 12 মাস 60। তাহলে এখন এই যে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ করমুক্ত। এখানে টিকা দিয়ে বুঝাইছে মানে সরকারি কর্মচারীর হাতে এই দুইয়ের বাইরে যা আছে সবই করমুক্ত। তাহলে উনি সরকারের কাছ থেকে যা বেনিফিট পাইছেন বাকি সকল কিছু করমুক্ত। এখন এই যে 2,31,000 উনি বিনিয়োগ করলেন, এই বিনিয়োগের উপর রেয়াত হিসাব হবে, রেয়াত, যেটা বলা হয় ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। তাহলে রেয়ার ক্ষেত্রে বলা আছে উনি যা আয় করলেন, এই আয়ের মধ্যে যদি অব্যাহতিপ্রাপ্ত, রিডিউস রেটেড ট্যাক্স, ন্যূনতম কর, ফাইনাল সেটেলমেন্ট, এই ধরনের কোনো আয় না থাকে, তাহলে
ওই ধরনের আয় ব্যতীত বাকি ফ্রেশ আয় মানে রেগুলার ইনকাম তার উপরে 3%, যত টাকা বিনিয়োগ করছেন তার উপরে 15%। আর একটা বলেছে সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন 10 লাখ, মানে উনি বিনিয়োগ যাই করুক রেয়াতের জন্য সর্বোচ্চ ইনভেস্টমেন্ট আসবে, সরি, রেয়াত আসবে 10 লাখ। তাহলে এই তিনটার মধ্যে যা ছোট সেটাই প্রদেয় কর থেকে বাদ যাবে। তাহলে ছোট হলো 23,730। এখানে টিকা দিয়ে বুঝাইছে যে ক, এই ক বলতে কি বোঝায় এখানে বুঝাইছে। খ বলতে কি বোঝায় এটাও কথা বলা আছে। তাহলে কর রেয়াতের পরিমাণ হবে যা কম 23,770। তাহলে ওনার কর আসছিল 39,100, 39,100 থেকে 23,730 বাদ দিলে এই 15,370 টাকা উনি ট্রেজারি চালান, সরি, এই চালানের মাধ্যমে সরকারের প্রদান করবে। স্যার এখানে যদি কোনো বিনিয়োগ না থাকে তারপরেও 3% সে রেট পাবে। বিনিয়োগ থাকতে হবে, বিনিয়োগ না থাকলে ওই হিসাব নিকাশ নাই। এখন আসেন আমরা আলোচনা করি, ওই যে উৎসে কর। আপনি যখন বেতন নেন, এই বেতন নেওয়ার সময় আপনার কাছ থেকে যে টাকাটা কাটে সেটা বলা আছে গড় হারে কর কাটবে। এখন আপনি গড় হার যদি না বুঝেন তাহলে যিনি কর্তনকারী কর্মকর্তা ওনার অনেক সুবিধা। অনেক সময় হয় যে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উনি ভালো বুঝেন না, না বুঝে কি করলো আপনার কাছ থেকে কর কাটলো। আইনে বলা আছে কর কর্তন করার পর সরকারি কোষাগারে এটা জমা দিতে হবে। তাহলে জমা দেওয়ার ক্ষেত্রে বলা আছে যেই মাসে আপনার পেমেন্ট দিল বা আপনার কাছ থেকে ডিডাকশন করলো সেই মাস শেষ হওয়ার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে করটা জমা দিতে হবে। এখন আপনার মে মাসের বেতন জুন মাসের 1 তারিখে দিল, দেওয়ার সময় আপনার বেতন থেকে 20,000 টাকা কাটলো। এটা কি করলো, জুলাই মাসের 14 তারিখে জমা দিয়ে দিল। এখন আপনি ক্যালকুলেশন করতে গিয়ে দেখলেন যে আপনার কাটার কথা ছিল 5,000, কাটছে 20। এখন ওনারা ধরে মাইর দিল, আপনার আর কিছু করার নেই, কারণ ওই টাকা উনি সরকারকে দিয়ে দিচ্ছেন। তাহলে মারামারি করার আগে আপনার বুঝতে হবে যে ডিডাকশন যখন করছে, স্যালারি যখন হাতে পেয়েছেন তখন আপনি মিলাই দেখবেন যে আপনার হিসাব ঠিক আছে কিনা। পরে ঝামেলা করার কোনো লাভ নাই। মনে করেন এটা আপনার স্যালারির কম্পোনেন্ট। আপনি বেসিক স্যালারি পান, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল, ফেস্টিভ্যাল, আদার্স অ্যালাউন্স, ইনসেন্টিভ। তাহলে আয় বছরে বেসিক স্যালারি আপনার 1,95,000। তাহলে যিনি বেতন প্রদান করবেন বা যে ডিপার্টমেন্ট বেতন দেবেন মানে পেরোল সেকশন, পেরোল সেকশনের কাজ হবে ইনকাম ইয়ার শেষ হওয়ার পরেই পরবর্তী 12 মাসে আপনি কত টাকা পাইতে পারেন সেটার বাৎসরিক হিসাব করা। তাহলে আপনার জুলাই টু জুন ইনকাম ইয়ার শেষ, এখন আপনার কোম্পানি কবে ইনক্রিমেন্ট দেয় সেটা কোনো নির্ধারিত ডেট নেই। তাহলে উনি করবেন জুলাই টু জুন, সর্বশেষ যে বেতন আপনি ড্র করছেন, যেসব কম্পোনেন্ট আপনি পাইছেন, সর্বশেষ মাস অনুযায়ী উনি 12 মাসের কম্পোনেন্ট ধরে উনি ফর্মুলা ফেলাবেন। তাহলে জুলাই মাসের 1 তারিখ উনি হিসাব করবেন যে জুন মাসে উনি 1,95,000 টাকা বেতন পেয়েছেন, তাহলে পরবর্তী 12 মাসে উনি কত পাবেন। তারপরে হাউস রেন্ট, জুন মাসে যা পাইছেন জুলাই টু জুন পরের বছরের জন্য আবার একই হিসাব করবেন। তারপরে কনভেন্স, এইভাবে 12 মাস হিসাব করলো। আর ফেস্টিভ্যাল বোনাসটা উনি ধরে নিবেন যে কয়টা বোনাস পড়ে, যদি ঈদ 2টা পড়ে তাহলে 2 ঈদ হিসাব করে উনি
এইভাবে কম্পোনেন্টে ভাগ করে দেখলাম যে সারা বছরে 52,50,000 উনি পাবেন। তাহলে আইনে বলা আছে শিডিউলে যে এই টাকার 3/1 অথবা 5 লাখ, যা কম সেটা বাদ দিবেন। তাহলে ওনার কাজ হলো 52,50,000 থেকে 3/1 যদি হিসাব করে তাহলে আসে কত দেখেন, আসে 17,40,000। এই কারণে উনি 5 লাখ টাকা বাদ দিবেন, বাদ দিয়ে 47,20,000 টাকা আসলো। এখন দেখা গেল যে আপনার এই নিয়োগকর্তার কাছ থেকে টাকা পাওয়া ছাড়াও আপনার ব্যাংকে এফডিআর আছে, আপনার মুদিখানা আছে, আপনার বাসা ভাড়া আছে। এখন আপনি তার বলতে পারবেন না যে ভাই আমার তো আদার্স ইনকাম আরো আছে, সব মিলে আমার হিসাব করে দেন, কারণ উনি আপনার উকিল না, উনি খালি নিয়োগকর্তার পক্ষ থেকে যা পাবেন সেটার উপরে হিসাব করবেন। তাহলে হিসাব করে দেখা গেল 47,20,000 টাকা আপনি সারা বছরে পাবেন। তাহলে ইনভেস্টমেন্ট ডিবেট বাদ দেবে এখন। ইনভেস্টমেন্ট ডিবেটের ক্ষেত্রে সে ধরে নিলেন যে উপরে আলোচনা করা আছে যে এই বছর আপনি কত ইনভেস্ট করছেন। অ্যাকচুয়াল ইনভেস্ট করছেন আপনি 3 লাখ, মানে অ্যাকচুয়াল ইনভেস্ট আছে আপনার 20 লাখ। তাহলে প্রথমে আসেন এই যে 47,40,000, এখানে যে অ্যামাউন্ট আসছে 47,20,000-এর 3%। তাহলে 3% হিসাব আসছে কোথা থেকে দেখেন, এখানে ফর্মুলা দেওয়া আছে যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট লিমিট লোয়ার অফ 3% অফ টোটাল ইনকাম, 15% অফ ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম লিমিট 10 লাখ। তাহলে 1,41,600 আসছে 47,20,000-এর 3%। এরপরে বলা আছে ইনভেস্টমেন্টের 15%, এটা দেন ভিতরে দেওয়া আছে 20 লাখ, তার ইনভেস্টমেন্ট ছিল 20 লাখ, তার 15%। তাহলে এই তিনটার মধ্যে কম হলে 1,41,600। তাহলে 47,20,000 থেকে 1,41,000 বাদ দিলে তাহলে আমরা জানি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটটা বাদ যায় প্রদেয় কর থেকে। তাহলে এই যে আমার ইনকাম ছিল 47,20,000, এই 47,20,000-এর উপরে ট্যাক্স আমি হিসাব করলাম, তোর আসলো 9,62,500। এখান থেকে বাদ দিলাম ইনভেস্টমেন্ট 1,46,000, 41,600, থাকলো হলো 8,20,900। তাহলে প্রতি মাস মানে হলো 12 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে প্রতি মাসে 68,460 টাকা করে আপনার কাছ থেকে কাটবে। এখন দেখা গেল 6 মাস 8 মাস ডিডাকশন করার পর আপনার ইনক্রিমেন্ট হয়েছে। ফর এক্সাম্পল এখানে তাহলে 8 মাসের পরে আপনার বেতন বাড়ছে, তাহলে প্রথম 8 মাসে, নবম মাসে যখন বেতনটা বাড়বে তখন সে আবার 2 ভাগে ভাগ করবে। প্রথম 8 মাস কি ছিল, তাহলে দেন 1,95,000 সে 8 মাস পাইছে, এরপরে বেতন বাড়ে 2,10,000 হয়েছে, তাহলে 2,10,000 পাইছে 4 মাস, বাকি জিনিস আর বাড়ে নাই বা বাড়ছে। তাহলে 12 মাস করে হিসাব করলো, তাহলে প্রতি কম্পোনেন্ট যদি বাড়ে তাহলে বাড়ার আগে যত মাস আর বাড়ার পরে যত মাস ওই অনুযায়ী সে হিসাব করবে। তো ফেস্টিভ্যাল বোনাস পাইছে 1,95,000 করে একটা, আর একটা হয়তো ইনক্রিমেন্টের পরে পাইছে 2,10,000 × 1। তো এইভাবে টোটাল বেতন আসছে 52,95,000। 5 লাখ বাদ দিলে 47,95,000। এই টাকার উপরে আমি আবার ইনভেস্টমেন্ট হিসাব করলাম, তাহলে স্যার এই একটা 47 লাখ। ওই যে ডিডাকশন 5 লাখ টাকা, এটা কোন বেসিসে স্যার? ইনকামের 1/3 বাদ যাবে না, নাকি এটা অন্য নিয়ম? খেয়াল করেন না, ওটা জি স্যার, এই বছর আইনে দেখতে চেঞ্জ একটু আসছে। গত বছরের জন্য বলা আছে 3/1 অথবা 4.5 লাখ, আর আগামী বছর থেকে হবে 3/1 অথবা 5 লাখ। 3/1 মানে অথবা 5 লাখ, যা কম। যেটা কম আছে। তাহলে এখন ধরেন এই 47,95,000 উপরে ট্যাক্স আসছে 9,81,000, ইনভেস্টমেন্ট বাদ দিলে এই 83,000, 8,73,400 প্রতি মাসে
69,783 করে কাটবে। তাহলে বেতন যে বৃদ্ধি পেলো, বৃদ্ধি পাওয়ার আগে কাটছিল কত করে? আটষট্টি ৬৮,০০০। হাজার চারশো আট করে। তাহলে 68,408 করে 8 মাস কাটা হয়ে গেছে। তাহলে এই 8,37,000 থেকে 5,47,000 বাদ দিলে 2,90,000 থাকলো। তাহলে প্রথম 8 মাস কাটছে হলো 68,408, পরের 4 মাস কাটবে 72,533। এইভাবেও হিসাব। এক্সেল শিটটা আপনাদের দিয়ে দিব, আপনারা খেয়াল করবেন এই ফর্মুলা গুলি কিভাবে আসছে। তাহলে আপনার বেতন থেকে যখন টাকা কাটবে, আপনি এই ফর্মুলায় ফেলবেন, ফেললে আপনি হিসাব করে দেখবেন যে আপনার কাছে প্রপারলি কাটছে কিনা। এখন বেতন কাটলো, কাটার পরে জমা দেওয়ার পর আপনি ধরলেন যে ভাই আপনি তো ভুল করছেন, তাহলে তখন আর ভুল ধরে কিন্তু লাভ নেই। তাহলে অতিরিক্ত যা কাটছে সেটা আপনার আয়করের ফাইলে অ্যাডভান্স হিসেবে দেওয়া থাকবে। মানে সরকার যা পায় না তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছেন, পরের বছর সেটারে সমন্বয় করতে হবে। এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা দেখুন। টিডিএস অন ডব্লিউপিপিএফ কি এখানে হ্যাঁ, একটা লেখা দেখছিলাম, টিডিএস অন ডব্লিউপিপিএফ ক্রস 78 রিসিভ। কিছু দেখলে দেখছেন, সমস্যা নেই। আর একটা বিষয় একটু জানার ছিল। বলেন। স্যার আমার যে ট্যাক্সের ই রিটার্নে আমার এই যে টিনে যে আমার আম্মুর নামটা এবার এনআইডি তে কারেকশন করছি, যেহেতু টিনেও তো কারেকশন করা দরকার, কিন্তু আমি কারেকশন করতে পারছি না। কারণ হচ্ছে আমি 2017 সালে টিন আপনি কারেকশন করতে পারবেন না, রেজিস্টার আপনার এটা যে করছিলাম। এনবিআর এর 12তলা বিল্ডিং এর নিচে এদের ইনফরমেশন সেন্টার আছে, ওই জায়গায় গিয়ে ইয়াস, কিছু দিতে হবে, দিলে চেঞ্জ করে দিবেন। খরচ কি রকম পড়বে? খরচ আছে? ওটা আপনার সাথে রিলিজ, জি। ওটা যায় আলাপ করেন, আলাপ করলে বলবে ওরা কি করবে। তো 2-3 হাজার টাকা নেয়। 3,000 টাকা নেয়? আচ্ছা। ও, জি। আরেকটা সে গত বছর যে আমি রিটার্নটা জমা দিছি, এই বছর দেখি কি আমার গত বছরের নাই, কিন্তু আগের বছর রেকর্ড আছে, কিন্তু গত বছর রেকর্ডটা পাওয়া যাচ্ছে না। অনলাইনে দিছিলাম। জি 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 স্যার, অনলাইনে দিয়েছিলাম। এটা কি কোনো কারণ আছে? গত বছর কি আপনি আমাকে ডাউনলোড দিছিলেন? হ্যাঁ, ওটা আমি ডাউনলোড করে রাখছি, ওইগুলো আছে, কিন্তু ওই যে ওইখানে যে অনলাইনে যে রেকর্ড ওইখানে নাই। ওটা আপনার সার্ভার অনেক সময় যেমন তথ্য হারা যায়, ধরো থাকতে পারে। তা আমাকে একজনে বলেন মাঝে মাঝে এরকম হ্যাঁ আবার চলে আসে। পরে আবার সার্চ দিয়ে দেখেন, না পাইলে আপনি প্রিন্ট আউট নিয়ে আমাদের কাছ থেকে সার্টিফাই করে নিয়ে আসবেন। ওরকম প্রবলেম হইতেই পারে মাঝে মাঝে। তারপর আসেন ভাড়া হইতে আয়। ভাড়া মানে হলো আপনি যাই ভাড়া দেন, এই ভাড়ার বিনিময়ে যা পাবেন সেটাই ভাড়া হইতে আয়। তাহলে ভাড়া হইতে আয় মানে হলো ভাড়া যা পাইলেন, আর ভাড়া
পাওয়ার জন্য আপনি সংশ্লিষ্ট সম্পত্তির পিছনে যা খরচ করলেন, তার মানে ভাড়াটা আপনার রেভিনিউ ইনকাম। এই রেভিনিউ ইনকাম জেনারেট করতে যায় এই ইনকামের জন্য আপনার যা ইফোর্ট দিলেন, সেই খরচটা বাদ দিয়ে যা আসবে সেটা হলো ভাড়া খাতের আয়। এখন ভাড়া যখন আমরা দেই, অনেক সময় বলে দিই যে ফ্ল্যাটের ভাড়া এত টাকা, ইউটিলিটি বিল, গ্যাস বিল, পানির বিল, দারোয়ান, পিয়ন, চৌকিদার, মালিক, লিফটেন্যান্ট, পাম্পম্যান যা আছে সকল খরচই এর মধ্যে অন্তর্ভুক্ত। আবার অনেক সময় দেখবেন ইউটিলিটি বিল আলাদা মিটার দেওয়া নেই, বলে দেবে সব মিলে 15, আপনি 15 দিবেন। এখন আপনার এই ভাড়া দেওয়া বাড়ি আছে মনে করেন মিরপুরে, আর আপনি থাকেন রাজশাহীতে। তো ভাড়ার কন্ট্রাক্ট এরকম যে ভাই ভাড়া যা আসে মাসটা মাসে ব্যাংক চ্যানেলে জমা দিয়ে দিবে। এখন ভাড়াটা কিছুদিন পরে ফোন দেওয়া বললো যে বাড়ি চুনকাম করা দরকার। এখন আপনি বললেন চুনকাম আপনি করে নেন। তাহলে বিষয়টা হইলো এই যে ভাড়া, রিলেশন হলো ভাড়াটে আর মালিক। তাহলে মালিক মানে হলো জেনার সম্পত্তি, বা যিনি ভাড়া নিছেন ওই সম্পত্তিটা তার নামে মালিকানাধীন হইতে হবে। যে যেটার মালিক না সেটা ভাড়া দিতে পারে না। আর ভাড়া এবং ভাড়াটিয়ার সম্পর্ক, তাহলে মালিক যুক্তিসঙ্গত যে খরচটা করার কথা ছিল ওই খরচ যদি ভাড়াটিয়া করে তাহলে সেটা ভাড়া। আবার ভাড়াটিয়ার কোনো খরচ যদি মালিক বহন করে তাহলে সেটা আবার ভাড়া মূল্য থেকে বাদ যাবে। তাহলে প্রথম বিষয়টা বলছি কি, কোন সম্পত্তির মোট ভাড়া মূল্য হতে অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে, তাহলে সকল খরচ না, বলা আছে অনুমোদনযোগ্য খরচ। তাহলে ভাড়া থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়া যা থাকবে সেই টাকার উপর আপনি কর দিবেন। এখন বাড়িওয়ালার 5 তলা বিল্ডিং, দুই দুই ফ্লোরে উনি থাকেন, আরেক ফ্লোর ব্যবসার কাজে উনি ব্যবহার করেন। তাহলে এই 5 তলা বাড়ির 2 তলার ভাড়ার বিপরীতে আনুপাতিক, মানে সে মনে করেন বাড়ির বীমা করা আছে 5 লাখ টাকা, তাহলে বাড়ি যেহেতু 5 তলা, 3 তলা নিজে ইউজ করে, তাহলে ভাড়ার এগেনস্টে বাদ যাবে হলো 2 তলার সমপরিমাণ ইন্স্যুরেন্স, বাকি টাকা যাবে না। কারণ নিজের সাথে নিজে আয় ব্যয় করার কোনো সুযোগ নেই। আবার যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটা যদি তার প্রপার্টনারশিপ বিজনেস হয়, তার মানে এটা তারই অংশ। কিন্তু এটা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি বা অন্য কোনো লিগাল এন্টিটি হয়, সেই ক্ষেত্রে সে ওই জায়গায় আবার ভাড়া দিতে হবে, ওই জায়গায় ভাড়ার চুক্তি থাকতে হবে। এখানে দেখেন বলছে হোস্টেল, হোটেল, মোটেল, রিসোর্টের ক্ষেত্র ব্যতীত। তাহলে এইগুলি যদি হয় সেটা হবে ব্যবসা খাতের আয়। তাহলে এই 3-এর বাইরে, 4টে আইটেমের বাইরে যদি আপনি ভাড়া দেন, এই সবই বলছে ভাড়া খাতের আয় হিসেবে গণনা হবে। তাহলে ব্যবসা খাতের আয় মানে কি, আপনি ব্যবসা আয় থেকে ব্যবসার জন্য প্রযোজ্য সকল খরচই বাদ দিবেন, কিন্তু বাড়ি ভাড়ার ক্ষেত্রে সকল খরচ বাদযোগ্য না। কারণ বাড়ি ভাড়া খাতের গত ক্লাসে যেটা বলছিলাম যে আপনার বেসিক রিপেয়ার মেনটেন্যান্স বাবদ এই বার্ষিক মূল্যের 25% কাজ করতে পারবেন। তাহলে 25%-এর উপরে যদি কোনো খরচ হয়, মনে করেন কালেকশন চার্জ, দারোয়ানের বেতন, লিফটম্যান, পাম্পম্যান, রিপেয়ার মেনটেন্যান্স, এইগুলি মিলে যদি আপনার টোটাল ভাড়ার 80% খরচ হয়, 25%-এর বেশি আপনি ক্লেম করতে পারবেন না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আবার ওই ধরনের লিমিটেশন নাই। And সম্পত্তি বললে কি বোঝায় এটা পড়ার কিছু নাই। গৃহ সম্পত্তি বলতে কি বোঝায়, এটা বলছে যে এই বাড়ির সাথে অ্যাটাচড অন্যান্য জিনিস। যেমন গুলশান বনানীতে অনেকে দেখবেন ফার্নিশড বাড়ি থাকে, অনেকের ছাদে সুইমিং পুল থাকে, সামনে বিশাল জিমনেসিয়াম, খেলার মাঠ থাকে। তাহলে যা দেন সব মিলাই ভাড়া। আবার অনেক সময় দেখবেন যে অনেক বড় বাড়ি আছে, বলছে শুধু মাঠটা আজকের জন্য ভাড়া দিলাম, অনেকে ছাদ ভাড়া নেয় অনুষ্ঠানের জন্য। তাহলে সবকিছুই বলা আছে ভাড়ার অংশ হিসেবে আসবে। কিন্তু এই বাড়ি যদি গুদাম, কারখানা, প্লান্ট এইসব ভাবে ব্যবহৃত হয় তাহলে সেটা এই ভাড়া খাতার ইনকামের মধ্যে আসবে না।
তাহলে ভাড়া প্রদান মানে কি দেখেন, মানে আপনি যদি কারো কাছে সত্ত্ব ট্রান্সফার করে দেন তাহলে ওটার ভাড়া হবে না। আর একটা এক্সেপশন আছে, ব্যাংক বিমা, যারা লিজ দেয়, এই লিজিংটা তাদের ব্যবসায়িক ইনকাম এসে আসবে, সেটা আবার ভাড়া ইনকাম হিসেবে আসবে না। এখন যে ভাড়া মূল্য গণনা করবেন, ভাড়া মূল্য, তাহলে ভাড়া মূল্যের ক্ষেত্রে বলা আছে যে আপনি যেই মূল্যে ভাড়া দিলেন আর ওই সম্পত্তির ন্যায্য ভাড়া মূল্য বা মিউনিসিপাল ভ্যালু অথবা ফেয়ার মার্কেট ভ্যালু, এই দুটার মধ্যে যা বেশি সেটাই ভাড়া মূল্য। তাহলে বার্ষিক মূল্য মানে হলো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য। তারপরে বলা আছে উক্ত আয় বর্ষে জামানত। তাহলে আমরা অনেক সময় দেখি যে ভাড়া দেওয়ার সময় আমরা বলি যে ভাই ভাড়া 30,000 টাকা প্রতি মাসে, 5 লাখ টাকা অ্যাডভান্স দিবেন, আপনি যখন বাসা ছেড়ে দিবেন এই অ্যাডভান্স ফেরত দেওয়া হবে। তাহলে এই যে 5 লাখ টাকা দিল, এটা আমরা যদি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট চিন্তা করি, ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ এট ব্যাংক ডেবিট, আর একটা হলো অ্যাডভান্স ফ্রম টেনান্ট। তার মানে একদিকে আপনার লাইবিলিটি আর একদিকে অ্যাসেট হলো সমন্বয়যোগ্য না, এটা পরে ফেরত দিবেন, এটা লাইবিলিটিস। আবার আমি যদি বলি যে সমন্বয়যোগ্য, 30,000 টাকা ভাড়া, প্রতি মাসে 20,000 টাকা দিয়ে দিবেন, আর 10,000 টাকা, ওই 5 লাখ টাকা থেকে সমন্বয় হলো। তাহলে সমন্বয় হইলেও কিন্তু 30,000 টাকাই ভাড়া, 20,000 নগদে পাইছেন, আর ওদিকে লাইবিলিটি কমে ইনকামে আসতেছে। আবার অনেক সময় আমরা বলি যে ভাই 15,000 টাকা ভাড়া দিবেন আর সার্ভিস চার্জ দিবেন 5,000, বলছে সার্ভিস চার্জটাও ভাড়া। তাহলে প্রথমে বলা আছে ক মানে হলো মোট ভাড়া মূল্য, তাহলে ক মানে হলো খ প্লাস ঘ প্লাস ঘ মাইনাস ম। তাহলে খ মানে হইলো বার্ষিক মূল্য, গ মানে হইলো এই যে উক্ত আয় বর্ষে উক্ত গৃহ সম্পত্তি ব্যবহার সূত্রে প্রাপ্ত সালামি বা প্রিমিয়াম। তারপরে বলছে ফেরতযোগ্য নিরাপত্তা জামানত ও ক্রিম ব্যতীত যে কোনো অঙ্ক। তার মানে কি, সালামি, ফেরতযোগ্য জামানত, অগ্রিম, এইগুলির বাইরে অন্য যা পাবেন সবই ভাড়া হিসেবে ট্রিট হবে। তারপর জানা যে ভাড়াটিয়া যদি কোনো খরচ বহন করেন যেটা বাড়িওয়ালার করার কথা ছিল, সেটাও ভাড়া মূল্যের মধ্যে আসবে। এরপরে বলা হচ্ছে শূন্যতা ভাতা। এখন আপনি বাড়ি একটা ভাড়া দিলেন জানুয়ারি মাসে, সরি জুলাই মাসে, 2 মাস খালি গেল আবার ভাড়া হইলো। এখন বলা আছে যখন ভাড়া মূল্য হিসাব করবেন 12 মাসেরটাই হিসাব করবেন। আপনি শূন্য গেছে না খালি গেছে এগুলো হিসাব হিসাব না, আপনি 20,000 টাকা করে একটা ফ্লোর ভাড়া দিচ্ছেন, 20,000 ইন্টু 12 মাস, 2,40,000 আপনার ভাড়া। এরপরে বলছে শূন্যতা ভাতা যাবে খরচ হিসাবে, এবং শূন্যতা ভাতা প্রুফ করতে হবে কি, ইলেকট্রিসিটি বিল দেয়া। এখন প্রায় সময় আমরা বলি যে ভাই এখন তো আমার প্রিপেড সিস্টেম, প্রিপেড মিটারে আপনি গত মাস মানে যখন ভাড়া ছিল তখন বিদ্যুৎ সংযোজনে ছিল 5,000 টাকা মাসে, খালি যখন গেছে তখন 1,000। তাহলে আপনি যদি বলেন যে এটা ভাড়া খালি গেছে, তাহলে এই বিল দিয়ে আপনার প্রুফ করতে হবে। And বলছে গৃহ সম্পত্তি বাদে অন্য কোনো কিছু যদি ভাড়া দিই, তাহলে সেই ক্ষেত্রে হিসাব সিম্পল। মনে করেন আপনি একটা মেশিন ভাড়া দিচ্ছেন, তাহলে বার্ষিক মূল্য এই যে অগ্রিম, ফেরতযোগ্য অগ্রিম বাদ দিয়ে বাকি অন্য কিছু যদি পান সেটাও ভাড়া মূল্যের মধ্যে আসবে। এখন বলছে কি কি খরচ বাদ দিতে পারবেন। তাহলে বলছে এই সম্পত্তিটা যেটা আপনি ভাড়া দিচ্ছেন সেটা নিজস্ব মালিকানাধীন হইতে হবে। আপনি আরেকজনের কাছ থেকে ভাড়া নিয়ে আবার সাবলেট দিলেন, তাহলে সেটা যাবে ব্যবসা খাতে, কারণ ওটা আপনার স্বীয় মালিকানাধীন না। তো প্রথম বলছে যদি কোনো বীমা করা থাকে বাড়ির, সেটা বাদ দিবেন। তারপরে ব্যাংক ফাইন্যান্সিয়াল থেকে যদি আপনি এই গৃহ সম্পত্তি অর্জন, নির্মাণ বা সংস্কারের জন্য কোনো লোন নেওয়া থাকেন, সেই লোনের কিস্তি, কিস্তি মানে হলো শুধু সুদ, মূল টাকা যেটা দিচ্ছেন সেটা খরচ না। তারপরে গৃহ সম্পত্তির জন্য কোনো চার্জ, খরচ যদি দেন,
পুনর্নির্মাণের জন্য কোনো লোন নিলে সেই লোনের সুদ। এখন বাড়ি করার সময় আপনি ঋণ নিছেন, আমরা যখন প্রতিষ্ঠানের জন্য ঋণ নেই তখন কিন্তু একটা মনিটরিং পিরিয়ড থাকে অথবা গ্রেস পিরিয়ড থাকে, বলা যায় এই 1 বছর কোনো ইন্টারেস্ট চার্জ হবে না। যখন ইনকাম শুরু হবে বা প্রপার্টিস বা যে উদ্দেশ্যে লোন নিছেন সেটার ইকোনমিক ইউজ শুরু হবে, তখন ইন্টারেস্ট চার্জ হবে। তাহলে বাড়ির জন্য লোন নিছেন 1 কোটি, বাড়ি নির্মাণ করতে লাগছে সে 6 মাস, তাহলে এই 6 মাসের ইন্টারেস্ট আপনি যখন ইনকাম হওয়া শুরু করবে তখন বলছে সমানভাবে 3 বছরের মধ্যে ইনকাম অ্যালোকেট করে দিতে পারবেন, খরচটা অ্যালোকেট করতে পারবেন, অথবা চাইলে 1 বছরই আপনি পুরোটা বাদ দিতে পারবেন। তাহলে আপনি যদি কোনো কারণে এই 3 বছরের মধ্যে কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট চার্জ না করেন, পরে আর আপনি দাবি করতে পারবেন না। তারপরে আসলে যে ভাড়া সংগ্রহ, পানি ও পয় নিষ্কাশন, বিদ্যুৎ গ্যাস সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ, আমি বলছি অন্য কোনো মৌলিক সেবা। তাহলে এখানে যে খরচগুলো বাদ দেওয়ার কথা বলা আছে এর বাইরে যে অংশটা ভাড়া দিলাম আর রিপেয়ার মেনটেনেন্স অথবা রিনোভেশনের জন্য কোনো খরচ যদি করেন, সেটা বলছে এই যে ভাড়া মূল্যের, তাহলে ভাড়া মূল্যের 30%-এর বেশি অ্যামাউন্ট দাবি করতে পারবেন না, 25%-এর বেশি অ্যামাউন্ট দাবি করতে পারবেন না। যদি বাণিজ্যিক কমার্শিয়াল উদ্দেশ্যে ভাড়া দেন তাহলে 30% খরচ, আর রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিলে 25%। এটা বলা আছে সংবিধিবদ্ধ বিয়োজন। তাহলে অতিরিক্ত দাবি করতে পারবেন না। আবার যদি আপনি খরচ 30% দেখাইলেন, 30%-এ চলে আসলো 2 কোটি টাকা, এত বড় টাকা আপনি আসলে খরচ করছেন কিনা ট্যাক্স অফিস তখন বলবে বা আমরা প্রুফ করা, প্রুফ করতে না পারলে যত টাকা প্রুফ করতে না পারবেন অত টাকা ইনকাম আসবে। এই কারণে এই সকল খরচের ডকুমেন্টস রাখবেন। কারণ অ্যাসেসমেন্টে আপনার কাছে দিলো, আপনি তখন আপিল ট্রাইব্যুনালে যাবেন, কারণ বলছে এই বিয়োজন, কারণ আপনি যখন বেশি খরচ করেন তারা এলাও করতেছে না। তাহলে কম খরচ করলে ইনকামে নিয়ে আসতেছে, এই বিষয়ে আপনি তখন চ্যালেঞ্জ করতে পারবেন। এখন যেটা বললাম যে 5 তলা বাড়ির অর্ধেক ভাড়া দিচ্ছেন, অর্ধেক নিজে থাকে, তাহলে এই যে খরচগুলি, এই খরচগুলি তখন প্রপোর্শনালি বিয়োজন হবে। একমাত্র বিষয় হলো এটা, এটার আর কোনো প্রপোর্শনাল হবে না, কারণ এটা বলা আছে ভাড়া মূল্য। তাহলে আপনি 3টা ফ্লোর ভাড়া দিচ্ছেন, এই 3টার ভাড়া মূল্যের বিপরীতে এটা দাবি করবেন, এই কারণে এখানে আর প্রপোর্শনাল হবে না। এই একটা এক্সেপশন খেয়াল রাখবেন। এখানে খুব সিম্পল একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ পড়লে খুব সহজ মনে হবে। আর জটিল একটা কোশ্চেন আছে এখানে। মানে বাড়ি ভাড়া যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আমাদের যাইতে হবে তার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার, করেন, জি বলো। জি স্যার, বইপত্রগুলো স্যার একটু যদি আমাদেরকে দিতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো, আমরা একটু স্টাডি করতে। আচ্ছা, পরিপত্র আমি দিতেছি, আপনারা এখানে একটু লেখেন যে বাড়ি ভাড়ার ইনকাম বুঝতে গেলে 24-25, 24-25 পরিপত্র, পরে ভুলে যাবেন যে আসলে কোথায় বলা আছে।
তাহলে লেখেন রেন্টাল ইনকামের জন্য পরিপত্র 24-25-এর উদাহরণ 6। আর নিয়োগ হইতে আয়, তার জন্য দেখবেন আয়কর নির্দেশিকা 25-26 আর পরিপত্র 23-24। পরিপত্র 23-24-এর ব্র্যাকেটে লিখবেন শেয়ার স্কিম হইতে গণনা। এই 6 নম্বর উদাহরণটা বাসায় আগে দেখবেন, না বুঝলে পরের ক্লাসে আমরা আলোচনা করবো। লাস্ট পরিপত্র, সরি, নির্দেশিকার অঙ্কটা আমরা দেখি। বলছে বনানী এলাকায় 3 তলা আবাসিক বাড়ি, নিচতলায় নিজে থাকেন, আর দ্বিতীয় তৃতীয় তলা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিচ্ছেন। ভাড়া প্রতি মাসে 60,000 টাকা করে। সমন্বয়যোগ্য অগ্রিম হিসাবে 8 লাখ টাকা গ্রহণ করছেন। 8 লাখ টাকার মধ্যে 2,40,000 সমন্বয় করছেন। পৌর কর দিয়েছেন 24,000 টাকা, খাজনা দিচ্ছেন 9,000, ব্যাংক ঋণের সুদ পরিশোধ করছেন 30,000 টাকা। তাহলে আমরা জানি উনি 3 তলা বাড়ির 1 তলায় নিজে ছিলেন, আর 2টা ফ্লোর, প্রতিটা 60,000 টাকা করে ভাড়া দিয়েছেন। তাহলে যে 60,000 ইন্টু 12 মাস, 2টা ফ্লোর, এই মাস শব্দটা 12-র মধ্যে হবে। তাহলে 60,000 ইন্টু 2 ফ্লোর ইন্টু 12 মাস, 14,40,000। আর অনুমোদন যোগ্য, এখানে কিন্তু আর বলে নাই যে বাড়ি ভাড়ার ন্যায্য বাজার মূল্য কি, তার মানে যা আছে সেটাই ন্যায্য ধরলাম। তাহলে মেরামত, যেহেতু আবাসিক কাজে ব্যবহারের জন্য দিচ্ছে, তাহলে মেরামত ব্যয় যাবে এই 14,40,000-এর 25%, 3,60,000। এখানে যদি পৌর কর দিচ্ছেন উনি 24,000, তাহলে 3টা ফ্লোরের জন্য 24 দিচ্ছেন, আর ভাড়া দিচ্ছেন 2টা, তাহলে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 16,000। রাজস্ব আসছে কিভাবে? ঋণের সুদ দিচ্ছেন 30,000 3 ফ্লোরের জন্য, তাহলে 2 ফ্লোরের জন্য কত? এইভাবে আনুপাতিক হারে বাদ দেওয়ার পরে ওনার বাড়ি ভাড়া খাতের আয় বের হইল। এটা বলা আছে জায়গায়। দেখেন উনি বলছে সংশ্লিষ্ট আয় বৎসরে সমন্বয়যোগ্য অগ্রিম গ্রহণ করেছেন 16 লাখ, আর মাসিক সমন্বয়যোগ্য 20,000 টাকা ভাড়া মূল্য হিসেবে প্রাপ্ত, মানে যেটা সমন্বয়, মানে প্রথমে যেটা বলছিলাম যে আপনি সমন্বয় করবেন, সমন্বয় করলেও ভাড়া কিন্তু গ্রস ভাড়াটাই দেখাইতে হবে। তার মানে 20,000 টাকা করে উনি অ্যাডভান্স থেকে কাটছে, আর বাকি 40 উনি নগদে নিছে, আর এই টাকা তো প্রথমে একবারে নিয়ে নিছে। এই জায়গাটা ক্লিয়ার কিনা দেখেন। ভাড়া দেওয়ার সময় বলছেন যে অ্যাডভান্স 5 লাখ, ভাড়া 50, তাহলে ইনকাম যখন কমপ্লিট করবেন 85 ভাড়া ধরবেন। তাহলে সমন্বয় করছেন 20,000 আর 30,000 টাকা নগদে পাইছেন, তারপরেও ভাড়া 50 করে ধরতে হবে গ্রস ইনকাম। মানে সমন্বয় করলে স্যার 50 করে ধরতে হবে। হ্যাঁ, জি, তাহলে 16 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন, সমন্বয় করছেন 4,80,000। ঠিক। এই 11,20,000 কিন্তু কোনো আয়ের সাথে সম্পর্ক নাই। যেটা বললাম, আপনার যখন অ্যাডভান্স দিচ্ছেন, ক্যাশ এট ব্যাংকে ঢুকছে, আর লোন লাইবিলিটি ঢুকছে 16 লাখ। তাহলে এই 4,80,000 সমন্বয় করে নিচ্ছেন, কারণ লোন লাইবিলিটিস থাকবে আইটি 10B-তে 11,20,000, আর ব্যাংকে যে টাকা ঢুকছিল তো ঢুকছে আগে। এরপরে ওনার ইনকাম কমপ্লিট করবেন। এখন এই যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আরো 2টা স্পেশাল নিয়ম আছে, সেটা হলো
আপনি যখন কমার্শিয়াল পারপাসে বাড়ি ভাড়া দিবেন, তখন বলছে যিনি ভাড়া নিছেন উনি ভাড়া পরিশোধ করার সময় 10% কর কাটবেন, আর বাড়ির ভাড়ার উপরে যে ভ্যাট সেটা নিজে জমা দিবেন। তাহলে আপনি বাড়ি ভাড়া পাইছেন 40,000, আপনি জানেন 10% কাইটা 40,000 দিচ্ছেন। তাহলে ইনকাম যখন কমপ্লিট করবেন, ট্যাক্স না কাটলে যত টাকা নিতেন সেই টাকা আসবে ভাড়া মূল্য হিসাবে, মানে গ্রস আপ করতে হবে। এর পাশাপাশি আরেকটা নিয়ম আছে, প্রতি মাসের ভাড়া যদি স্যার 25,000 টাকার বেশি হয়, স্যার এটা আবার একটু বলেন, ওই যেটা মানে ভাড়া 10% তো ভাড়া স্যার যখন আপনি কেটে নেবেন। কমার্শিয়াল পারপাসে দিবেন, জি অনেকে ব্যবসা করে ব্যবসায়ীর কাছে ভাড়া দিচ্ছেন, জি তাহলে ভাড়া মূল্য পরিশোধ করার সময় আপনার কাছ থেকে ভাড়া থেকে 10 টাকা, প্রতি 10 টাকা 100 টাকায় 10 টাকা কেটে নিবে। জি তাহলে 100 টাকাতে 10 টাকা কাটে আপনার 90 টাকা পাইলেন। জি স্যার। আপনি যখন ইনকাম হিসাব করবেন তখন 100 টাকা ইনকাম দেওয়া হবে। ও আচ্ছা, 100 টাকাই দেখে যাচ্ছে। 100 টাকা ইনকাম করলেন, করে যে টাকা ট্যাক্স আসবে সেই ট্যাক্স জি থেকে আপনি যত টাকা উনি কাইটা রাখছে সে টাকা বাদ দিবেন। স্যার এখানে একটা কোশ্চেন, যিনি ভাড়া বাড়ির মালিক কমার্শিয়ালি ভাড়া দিছে তার জন্য ট্যাক্স সিস্টেম কি হবে, আর যিনি ভাড়া রয়েছেন তিনি ভাড়া দেওয়ার সময় ওই ভাড়ার মালিকের কাছ থেকে কাটে রাখতেছেন, এটার হুম। ট্রিটমেন্টটা কি হবে স্যার, কাইন্ডলি একটু যদি সম্ভব। এখন মনে করেন আপনি ব্যবসায়ী, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি গুলশান বাড়ি ভাড়া নিচ্ছেন, অফিস ভাড়া। জি তাহলে স্যার। আপনি একজন ব্যবসায়ী, আপনার ক্ষেত্রে বলা আছে ভাড়া যখন দিবেন অবশ্যই ব্যাংক চ্যানেলে দিবেন। প্রথম হলো আপনার একটা ডিড অফ এগ্রিমেন্ট থাকবে, তার সাথে চুক্তিতে উল্লেখ থাকবে কত টাকা ভাড়া, ফাঁকি দিলেন কি দিলেন এটা পরের বিষয়। তাহলে চুক্তিতে যত টাকা ভাড়া উল্লেখ আছে সেই টাকা যদি আপনি ব্যাংক চ্যানেলে না দেন, তাহলে এই খরচ আয়কর অথরিটি আপনি আপনি যখন অডিটেড অ্যাকাউন্ট জমা দিবেন, তারা বলবে যে এই বেতন সরি গাড়ি ভাড়া যে আপনি অফিস ভাড়া আপনি ব্যাংক চ্যানেলে দিচ্ছেন কিনা প্রুফ করেন। কারণ আপনি যদি বলেন না এটা তো নগদে দিছি, তাহলে যত টাকা ভাড়া বাবদ দাবি করছেন অ্যাকাউন্টসে সেটা বাদ দিয়ে দিবে, তার মানে আপনার ইনকাম বেড়ে গেল। আর যিনি বাড়িওয়ালা, ওনার ক্ষেত্রে নিয়ম হইলো যে ভাড়াটিয়া যখন আপনারে ভাড়া দিছে তখন ট্যাক্স কাইটা আপনারে দিছে 10% ট্যাক্স। তাহলে নিয়মটা হলো যে আপনি মোট ইনকাম যেমন বেতন খাতে আমি যা পাই, ক্যালকুলেশন করার সময় কিন্তু বলছে বেতন যা পাইছি পুরোটাই যোগ করবো, মালিক কত কাটছে সেটা দেখার বিষয় না। তাহলে যোগ করে যত টাকা ইনকাম আসলো অত টাকার উপরে আমি প্রদেয় কর বার করবো। তো প্রদেয় কর থেকে মালিক যত টাকা কাটছে সেটা বাদ দেবো, বাদ দিয়ে বাকি টাকা সরকারের আমি আবার নিজে জমা দিব। তাহলে ভাড়া বাবদ যখন ইনকাম পাইছেন 10% ট্যাক্স কাইটা আপনারা সে মনে করেন 5 লাখ টাকা দিচ্ছে, তাহলে 5 লাখ টাকা ইকুয়াল টু হলো 90%। তাহলে 90%-এ যদি 5 লাখ হয় 100%-এ কত, ওই গ্রস অ্যামাউন্ট আপনি ইনকাম আনবেন। আর একটা কোশ্চেন করব। হ্যালো জি করেন। স্যার, অনেক বাড়িওয়ালা আছে, অফিস ভাড়া দিলে কয়, বলে আমাকে আমি যেটা চাইছি সেটাই আমাকে দিতে হবে। এখন ট্যাক্স ফ্যাক্স এগুলো আপনার ব্যাপার, সেই ক্ষেত্রে কি হুম। হবে? সেই ক্ষেত্রে আপনি নিজে জমা দিয়ে দেবেন ট্যাক্স। এই ক্ষেত্রে কি ওই যে বাড়িওয়ালা কি তার ওই যে গরু সাফ করে দেখাবে, নাকি সে যেটা পায় সেটাই দেখাবে? সেই ক্ষেত্রে গ্রস আপ যদি সে করে, আপনি তার কাছ থেকে টাকা রাখেন না, সে যখন এসে বলবো যে ভাই আপনি যে ট্যাক্স জমা দিচ্ছেন ডকুমেন্টস দেন, ওই ডকুমেন্টস তখন আর আপনি দিবেন না ওরা। না, দিব না। না, তাহলে গ্রস আপ করলে সে যদি বলে 100 টাকা পায় আমি 110 টাকা ভাড়া দেখাইছি, তাহলে তার সাপোর্টিং কই, আপনি তো ব্যাংকে দিচ্ছেন হলো 100 টাকা, বাকি 10 টাকা সে পাইলো কই? আর যদি গ্রস আপ করে করলে তো তার ট্যাক্স বেশি আসবে, সে তো মকুব নিতে পারবে না। আপনার দায়িত্ব হলো আপনি কর, আপনি যেহেতু খরচ দাবি করছেন বুঝছেন, ওটার সমপরিমাণ কর আপনি সরকারের ট্রেজারিতে জমা দিয়ে দিবেন। এখন জমা দিবেন আপনার নিজের নামে, যে আমার বাড়ি ভাড়া 1 লাখ টাকা, 1 লাখ টাকা করে 10% কর,
আপনার নামই লিখবেন যে আমার তরফ থেকে জমা দেওয়া হলো। আর জি স্যার। ব্যাক ব্যাক 15%। দ্যাট 50%। জি স্যার, ভ্যাট 15%। আর ভ্যাটের ক্ষেত্রে সরি বাড়ি ভাড়ার ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, যদি আপনার বাড়ি ভাড়া মাসে 25,000 টাকার বেশি হয়, তাহলে আপনি কমার্শিয়াল পারপাস দেন আর রেসিডেন্সিয়াল পারপাসই দেন, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টে টাকাটা আগে জমা দিবেন এবং চেষ্টা করবেন ওই অ্যাকাউন্টে অন্য কোনো ট্রানজাকশন আর না করতে। ট্যাক্স অফিস যখন ধরবে বলবেন যে বাড়ি ভাড়ার টাকা অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে, 2 লাখ খরচ করা হয়েছে। এবং অনেক ক্ষেত্রে হয় না যে আপনি একটা 10-15 কাঠার জমি আছে, কারণ আপনি দেখবেন এই এলাকায় বিল্ডিং বানাইলে ভাড়া বেশি না, আপনি নিচে রিক্সার গ্যারেজ দিচ্ছেন, উপরে ওই টেম্পোরারি শেড করে ওই জায়গায় ভাড়া দিচ্ছেন, নিম্ন আয়ের লোকজন ওই জায়গায় থাকবে, তারা তো আর এই ব্যাংক অ্যাকাউন্ট বুঝবে না। তাহলে নিয়ম বলছে 25,000 টাকার বেশি হইলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ওই জায়গায় টাকা জমা দিয়ে খরচ করবেন এবং একটা রেজিস্টার মেনটেন করবেন যে আমার 50টা ছোট ছোট স্মল ইউনিট আছে, এই রেজিস্টার লাগবেন যে 5 তলার 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 নম্বর রুম, এইভাবে আপনি হিসাব মেনটেন করবেন কোন মাসে কত টাকা পাইলেন। আর এর পাশাপাশি বাড়ি ভাড়ার ক্ষেত্রে এই যে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে বলা আছে এই ভাড়ার যে প্রদেয় কর, এই করের 50% অথবা 5,000 টাকা, যা বেশি সেই পরিমাণ জরিমানা আপনার দেওয়া লাগবে। এগুলি বলা আছে রুলে, ইনকাম ট্যাক্স রুলস। আর এই বছরের পরিপত্রটা নাই, কিন্তু আপনার 23-24-এর নির্দেশিকায় গেলে এটা আবার পাবেন। তাহলে যেটা বললাম যে মানে প্রবলেম সলভ করতে গেলে পরিপত্র 3 বছরেরটা রাখবেন হাতে। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। এই যে দেন, এই কথাটা কিন্তু নিচে বলা আছে যে দেন ট্যাক্স কম্পিটিশন যখন করছে 4 লাখ এক্সামটেড, এইভাবে 66,510 টাকা তার প্রদেয় কর। এখানে লেখছে কি দেন, এক বা একাধিক ভাড়াটিয়ার নিকট থেকে বাড়ি ভাড়া বাবদ বার্ষিক 25,000 টাকার বেশি হলে বাড়ির মালিককে ব্যাংক হিসাবে প্রাপ্ত ভাড়া জমা করতে হবে। বাড়ির মালিক, জি স্যার। আমি বলছি ব্যক্তি, ফার্ম, কোম্পানি বা অন্য যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক এই বিধান পরিপালন করে, মানে এটা আবার সকলের ক্ষেত্রে প্রযোজ্য। বলছে যদি এই ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রদেয় করের 50% অথবা 5,000 টাকা, যা বেশি সেই পরিমাণ জরিমানা দিতে হবে। তারপর হচ্ছে কোনো করদাতার ব্যবসা হইতে আয় থাকলে, এই যে আপনি যদি কোনো ব্যবসায়ী হন, তাহলে আপনি যে অফিস ভাড়া, বাড়ি ভাড়া, দোকান ভাড়া বাবদ টাকা খরচ দেখাইছেন, এই খরচ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে, অন্যথায় খরচ হিসাবে বিবেচিত হবে না। তাহলে 100 টাকা আয় থেকে 5 টাকা খরচ দিয়ে আপনি 95 টাকা ইনকাম দেখাইছেন, এই 5 টাকা যদি অ্যালাউ না করে তাহলে 100 টাকা ইনকাম, 100 টাকায় আপনার প্রদেয় ট্যাক্সেবল ইনকাম। তাহলে নিচের দুইটা প্যারা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। জি স্যার। স্যার জি। 2 ঘন্টা প্রায় এত। হ্যাঁ, স্যার একটু পরিপত্রটা দিয়ে দিলে আমরা একটু পরিপত্র সুবিধা দিয়ে হতো। দিচ্ছি আমি। জি। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। স্যার ওয়ালাইকুম আর আসসালাম। জি। হচ্ছে স্যার আর হচ্ছে ইয়া ফাইলটা দিক দিয়ে একটু আমাদের ওই যে টিডিএস এর যে হিসাবটা করলেন না স্যার, হ্যাঁ, ওটা দিয়ে দিব। পরিপত্র আমাকে দিছিলেন, পরিপত্র না নির্দেশিকা দিছিলেন সরি। হ্যাঁ, পরিপত্র 3টা, নির্দেশিকাটাও দিচ্ছে আপনাদের। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
C versus C.